এইবারের নির্বাচন, সেই নির্বাচনের সিইও এবং তার অফিসের যা ভূমিকা দেখলেন, কিছু কি মনে হয় যে খানিকটা ডিফারেন্ট হয়ে গেছে? তো যুগ পাল্টাচ্ছে, দেশ পাল্টাচ্ছে, সবকিছুই পাল্টাবে। প্রত্যেকের কাজ করার কাজ করার একটা স্টাইল থাকে। তো মানতেই হবে। একজন ডিএম চলে গেলেন, আরেকজন ডিএম এলেন। তিনি একটু অন্যভাবে কাজ করেন। তা নাহলে তো সবই রোবট এবং যন্ত্র হয়ে যায়। তো আমার মনে হয় ওখানে বোধহয় উপর থেকে নির্দেশ ছিল যে, "তোমরা বেশি বলবে না, বেশি করবে না। যা বলার আমরা দিল্লি থেকে বলব।" সত্যি তো। অ্যাকচুয়ালি নীতি প্রণয়ন কিন্তু দিল্লি থেকেই হয়। আমরা কিন্তু মাউথপিস ছাড়া কিছু না। আমাদের কোনো ক্ষমতা নেই এক্সেপ্ট ইলেকশন কমিশনের নির্দেশগুলো যাতে যথাযথভাবে রূপায়িত হচ্ছে কিনা দেখা ছাড়া। আমরাও দেখেছি অনেক বদলি, অফিসারদের বদলি করার বিষয়টা। আমরা দেখেছি এর আগেও হয়েছে। কিন্তু এবারের মতো কখনো দেখিনি। মানে আমি বলব অফিসার পাল্টানো হয়, হয় না তা না। এটা এবং ওরা বলতো চিরকালই যে প্রশাসনকে একটু ঝাঁকুনি দেওয়া দরকার যাতে বিজনেস অ্যাজ ইউজুয়াল হয়েছে এটা যাতে না হয়। আপনার কথার সূত্রেই কিন্তু আসছি। আমি আসতাম, আমার প্রশ্নে লেখাও আছে। অ্যাসপিরেশন সবারই থাকে চিফ সেক্রেটারি হওয়ার। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আপনিও ছিলেন, অনেকেই হন। তার মধ্যে থেকে কেউ একজন হন। আপনার দুঃখ হয়েছিল? হ্যাঁ, কি দুঃখ হবেই। কারো হয় না তা না। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় একটা আলাদা অধ্যায় নিয়ে আসতেই হবে, কিছু করার নেই। আ আপনি অনেক মানে হিচকোর কথা আপনি বললেন, আপনার কাছে শুধু স্বপ্ন না, বোধহয় সবাই মানবে যে আপনি যা করেছেন নিউ টাউনের জন্য। কিন্তু শুধু হিটকো না, আমাদের মনে হয় ব্যক্তিগতভাবেও যে আপনাকে আরো অনেকটা ব্যবহার করতে উনি পারতেন। তো আপনার সাথে তো সম্পর্ক একটা সময় ভালোও ছিল। কি হলো হঠাৎ করে? এটা সত্যিই আমার কাছে একটা রহস্য। আমার নিজে এখন ভেবে রিটায়ারমেন্ট করার পর ভেবেই আমি বিশ্লেষণ করে আমার মনে হয়েছে মমতা ব্যানার্জিকে আপনি যেভাবে প্রশ্ন করছিলেন, মমতা ১ এবং মমতা ২ হিসেবে আমার দেখতে ভালো লাগে। গোড়ার দিকে ১ম ৪-৫ বছর উনি এত কাজ করতেন, চলে আসতেন, সন্ধ্যাবেলায় এসে একসঙ্গে হাঁটতেন, ইকো পার্কে নির্দেশ দিতেন, আমরা সেগুলো রূপায়ণ করতাম। কোথাও কিছু একটু অন্যরকম করতে হবে সেটা বলে দিলে আমরা করতাম। এটা একটা গোল্ডেন ইরা বলে আমার মনে হয়। তারপর কি হলো এটা আমার মাথায় ঢোকে না। কেউ বলে, আমি বলি না। কেউ বলে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হতেই কেমন উনি সামনে আসাটা বন্ধ হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো চিনিও না। উনি ছাড়া রাস্তা দেখলেও আমরা চিনতে পারব না। আরেকটা কথা জিজ্ঞেস করব, মমতা বন্দ্যোপাধ্যায় কি সন্দেহবাদী? প্রচণ্ড, প্রচণ্ড। কাউকে বিশ্বাস করতে হবে না। কাউকে না। একমাত্র গৌতম সান্যালকে বোধহয় সর্বভাবে বিশ্বাস করতে হয়। আর নমতে কেউ না? আমি তো তাই জানি। নমস্কার, বাংলা টুডে নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একজন অতিথিকে আমাদের সামনে পেয়ে গেছি, যিনি দীর্ঘদিন আ ধরে আমাদের রাজ্যে একজন প্রশাসক হিসেবে কাজ করছেন, দেবাশিস সেন। এবং তাকে আমরা সবাই চিনি। তিনি যে শুধুমাত্র একজন আইএএস অফিসার তাই নয়, তার অন্য নানা রকম কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত আছেন। তার অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক থেকে আমরা একটু তার সাথে শেয়ার করব। আ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দীর্ঘদিন ধরে আপনার সাথে পরিচয় এবং মানে যখন আমার সাংবাদিকতার জীবন শুরু হয়েছে অনেক ছোট, তখন থেকেই আপনাকে দেখছি। ওই আ নির্বাচনের সময় থেকে। হ্যাঁ, নির্বাচন কমিশন এবং আমি ১ম এ ওই ব্যাপারটাতে অবশ্যই আসবো। কিন্তু তার আগে আমার যেটা জানার যে ১৯৭৭ সাল যখন বামফ্রন্ট সরকার গ গঠন হলো, তখন আপনি কি অবস্থায়? মানে তখন কি এসে গেছেন অলরেডি প্রফেশনে? না, ১৯৭৭ এ আমি যখন কলেজে পড়ি, আমি ৭৬ এ স্কুল মানে আইএসসি ক্লাস 11 পাস করি। আমার 11 টা আমাদের লাস্ট ব্যাচ। এরপর থেকে প্লাস 2 শুরু হলো এবং তখন আমি প্রেসিডেন্সিতে ফিজিক্স নিয়ে পড়ছি। আচ্ছা, আচ্ছা। ও তাহলে তার অনেকটা পরেই এসেছেন অনেকটা পরে এসছি। আমি আইএসসি এসছি ৮৫ তে। ৮৫। হ্যাঁ, তখন তো বামফ্রন্ট সরকার মানে অনেকটাই বয়স হয়ে গেছে আরকি বামফ্রন্ট সরকারের। হ্যাঁ, ৮ তারপর বছর ৮ হ্যাঁ, বছর হয়ে গেছে। তারা অনেকটা ম্যাচিউরড হয়েছে। হুম, জ্যোতি বসু হুম। তখন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী। এবার একদম ওই জায়গাটাতেই আসতে চাইছি যে জ্যোতি বসুকে আপনি পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য। ৩ জন মুখ্যমন্ত্রীকেই পেয়েছেন।
জ্যোতি বসুকে যখন আপনি পেয়েছেন তখন আপনি অনেক ছোট। জুনিয়র। জুনিয়র, অনেক জুনিয়র। মানে সামনাসামনি দেখার সুযোগটা কবে হয়েছিল? সামনাসামনি আমার অন্তত ২ বার খুব কাছাকাছি হয়েছিল, ৩ বার আমি বলব। একটা হচ্ছে আমি বর্ধমানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম। উনি এসছিলেন হচ্ছে ডিপিএল গেস্ট হাউসে। উনি আ বর্ধমান, দুর্গাপুর পরিদর্শনে কোনো একটা প্রোগ্রামে এসছিলেন। তখন ওনাকে আমি নিয়ে যাই, ওনার একটা বই সবে বেরিয়েছে। সুরভি বন্দ্যোপাধ্যায় বোধহয় ওনার আনঅথরাইজড বায়োগ্রাফি হুম, হুম, করেছিলেন। হুম, হুম। তো আমি ওনাকে দিয়ে সই করাই। এই যে অটোবায়োগ্রাফি, আজও সেই সই আছে জ্যোতি বাসু, এবং ডেটটা ভুলে গেছেন। ওই আজকে কত ডেট যেটা জিজ্ঞেস করে নিলেন। তো গোটা অক্ষরে সেই ডেটটা লিখে দিলেন। তো আমি বললাম, বাইরে অনেকে, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বাইরে অনেকে আপনার পার্টির কর্মীরা বসে আছে দেখা করতে। উনি বললেন, "না, না, আমি এখন দেখা করব না। এখন সব কালকে হবে।" এইটা একবার ১ম বার জ্যোতিবাবুর সঙ্গে দেখা হলো। ২য় বার হচ্ছে গঙ্গাসাগর মেলা। আমি মেলা অফিসার, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দক্ষিণ ২৪ পরগনা। তো উনি বেরিয়েছেন। তো বেরিয়ে এসে উনি ওনার দোতলার আ সার্কিট হাউসে উঠছেন। তো বাইরে অনেক ভিড় হয়েছে। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন। আমি আর উনি খালি আছি। পেছনে সিকিউরিটি আছে। বলে, "এত ভিড় কেন?" আমি কি করে জানবো এত ভিড়? আমি ওনাকে বললাম, "ও আপনাকে দেখতে এসছে।" পছন্দ হয়নি উত্তরটা। "হ্যাঁ, না, কিছু বলেনি।" মানে স্বাভাবিক, ওনাদের ইনস্টিংক্ট এত বড়, ওরা বুঝতে পারে যে জানবে কি করে ইত্যাদি অনেক কটা প্রশ্ন। হুম, তা পরে উনি আবার একজনকে জিজ্ঞেস করেছেন, ওখানকার লোকাল একজনকে, যে এখানে এত ভিড় কেন? এত লোক এখান দিয়ে চলাচল করছে কেন? তখন বলল যে ওখানে ওদের একটা মেলা মতো একটা হচ্ছে, যে সেটা ভাঙলো, তো ওরা সব গেছে। হুম। সো এই ২ বার। আর ৩য় বার আমার একবার রাইটার্সে অন্য কোনো একটা মিটিংয়ে বা কিছু ছিলাম। সেখানে ওনার সঙ্গে কারো একটা কথা হচ্ছে, যে সেখানে আমি শুনছি বসে, মানে আমাদের বিষয়টা তখন আসেনি। সোফায় বসে ওই রাইটার্সের অ্যান্টি চেম্বারে ৩ জন বসে, আমি, জ্যোতিবাবু এবং আমাদের সেক্রেটারি ছিলেন তখন কেউ। তো তখন ওরা যিনি ভিজিটর, যে আচ্ছা আপনারা প্রেসিডেন্সি, আমি তো প্রেসিডেন্সিতে পড়েছি। প্রেসিডেন্সি কলেজকে আপনারা ইউনিভার্সিটি করছেন না কেন? আমাদের ছাত্রদের অনেক দিনই দাবি ছিল যে এটাকে একটা ইউনিভার্সিটি করো। ইউনিভার্সিটি ওর বক্তব্য, ক্যালকুলেটরের বক্তব্য ছিল প্রেসিডেন্সি চলে গেলে থাকলোটা কি? রত্নভান্ডার চলে গেল ইত্যাদি। তো জ্যোতিবাবুর উত্তরটা বেশ মনে রাখার মতো। উনি বললেন, "দেখুন, আমি তো চাই, কিন্তু পার্টি দিচ্ছে না করতে।" এটা আমার খুব একটা সিম্বলিক একটা উত্তর বলে মনে হয়েছিল। খুবই ছোট্ট ব্যাপার। কিন্তু পার্টি যে তখন কিরমভাবে নিয়ন্ত্রণ করতো ওনার মতো ব্যক্তিত্বের মানুষকে, এটা খানিকটা এটার থেকে বোঝা যায়। মানে আ সেটা আপনারা মানে আপনাদের সামনে বলেও দিচ্ছেন কথাটা। হ্যাঁ, উনি এসব কিছু মনেই করতেন না। কে বসে আছে না আছে, ওনার হ্যাঁ। মনে হয়েছে বলে দিতে। যে এ পার্টির ব্যাপারটা যে বলেও দিচ্ছেন না। কারণ পরবর্তীকালেও আমরা দেখেছি যে যখন উনি প্রধানমন্ত্রী হতে পারলেন না, তখনও প্রকাশ্যে বলেছিলেন যে পার্টির এটা হিস্টোরিক্যাল ঐতিহাসিক ব্লান্ডার। ভুল একটা হ্যাঁ, বলেছিলেন এটা উনি। বলেছিলেন। তবে শেষমেশ আবার পার্টির ম্যান্ডেটটাই মানতেন কিন্তু। মানলেন তো, উনাকে প্রধানমন্ত্রী করা হলো না, এটা তো বাঙালির একটা হুম। লস, সেটা তো বিরাট মানতেই লস। হবে, হ্যাঁ। মানতে হবে। কিন্তু উনি তো প্রতিবাদ করেননি। আজকালকার দিনে তো কথায় হ্যাঁ, বেরিয়ে যাওয়া, ইয়ে করা, শুনবো না, হ্যাঁ, হয়ে এটা নয়। যেতেন অন্য কেউ হলে হয়ে অন্য যেতেন। কেউ হলে তো সুযোগ পাচ্ছি আমি হব না আমি হব না। প্রধানমন্ত্রী? কিন্তু যেটা ইনফ্যাক্ট খানিকটা বোধহয় সোমনাথ চ্যাটার্জির ক্ষেত্রে হয়েছিল। হুম, 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 উনাকে যখন স্পিকার করা হলো এবং কি একটা কন্ট্রোভার্সি হলো। হুম, উনি তো ছেড়ে বেরিয়ে এলেন, কিন্তু স্পিকারটা রয়ে গেল। রয়ে গেলেন উনি। তো এই যে ৩ টে অভিজ্ঞতা বললেন, তো তাতে সামনাসামনি মানে খুব ক্লোজলি উনার সাথে কাজ করার সুযোগ সেভাবে আপনার হয়নি না, তাহলে। আমরা তো জেলায় ছিলাম তখন, হ্যাঁ। এবং ওই মিটিংয়ে দেখা হতো। হুম। মিটিংয়ে উনি করছেন, প্রশাসনিক মিটিং-ফিটিং, সে অদ্দূর আমাদের কথা পৌঁছাতো। আচ্ছা, আচ্ছা। না কিন্তু প্রশাসনিক মিটিং গুলো কিরম হতো তখন? জ্যোতি বসু প্রশাসনিক কিভাবে মিটিং আমাদের ডিএমদের নিয়ে খুব একটা হতো না। আচ্ছা। যদি না কোনো বন্যা বা কিছু হয়, কোনো যেরকম দুর্গাপুরে এসছিলেন আমি বললাম। কিন্তু এসবই চিফ সেক্রেটারি এবং সিনিয়র সেক্রেটারিদের নিয়ে উনি বসে যা সব সিদ্ধান্ত দিতেন। আ আমাদের ক্ষেত্রে সিএম আসলে, তো সিএম এর সিএ ছিল জয়কান্ত ঘোষ। উনার সঙ্গে আমাদের যত ভাব ভালোবাসা, উনার কাছে তো পৌঁছাতে পারছি না। তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবেও আমার এখনো মনে আছে, পানাগড়ে একটা দোতলা বাংলো আছে। সেখানে জ্যোতিবাবু বাইরে গেলেই একটু ভালো
পার্শে মাছটা, পোস্ত এসব পছন্দ করতেন, যেটা ডাক্তার ওনাকে দিত না। উনার তো ইরিটেবল বাউল সিম্পটম ছিল, হুম। অনেক বাধা নিষেধ ছিল। তো বাইরে এলেই উনি একটু চেষ্টা করতেন কিছু খেতে। তখন জয়কেশটাই উনার গার্জেন। উনি আবার খুব মানে বাজারে-টাজারে গিয়ে ভালো মাছ-টাছ জোগাড় করে জ্যোতিবাবু ওখানে খেতেন। আর আমরা ওনাকে যেহেতু খেতে দেওয়া হচ্ছে না, আমরা ওইগুলো শেয়ার করতাম। খুব আনন্দে কিন্তু আমাদের আপনাদের কাটতো। সাথে কি কথা বলতেন? না, উনি সেই অর্থে আড্ডা মারা বা কথা বলা আমাদের লেভেলে অন্তত করতেন না। আচ্ছা। একটু রাশভারী, একটু গম্ভীর টাইপের ছিলেন। হুম। ওই যে বললাম, খুব অল্প কথায় উনি ভাবটা বলে দিতেন। আচ্ছা। কিন্তু ধরুন মানে এটা হয় না যে অনেক সময় কোনো একটা কাজের ব্যাপারে বা কিছু একজন ডিএম এর সাথেও তো কিছু বলতে হয় বা কিছু সেটা কিরকম মানে নির্দেশের মতো ছিল না কিরম ছিল না, ব্যাপারটা? ওই যে বললাম, একটা খানিকটা যেন মনে হচ্ছে অ্যা আকাশের দিকে তাকিয়ে বলছে। ও আচ্ছা। অ্যা ওই ওইটাই খুব একাত্মভাবে ওনাকে, উনি ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন সারা কাজ করে। আমি ওনার একটু মানে বাইরের সিকিউরিটিকে জিজ্ঞেস করে উনি ডিএম যাবে। কিছু না, ওনার বইটা সই করাবো। উনি এলেন, বসতে বললেন। উনি কিন্তু সোফাতেই বসে রয়েছেন এবং ইনফরমাল ড্রেস, উনি লুঙ্গি পরতেন হুম, এবং হুম। পাঞ্জাবি পরতেন। তখন ওই অবস্থায় বসে রয়েছে। একটা বেড লাইট রয়েছে এবং যখন বললাম, "এটা একটু সার্জারি অটোগ্রাফ একটু করে দেন, খুব ভালো লাগবে।" কোনো কথা না। এবারে পেনটা কোথায় নিয়ে ঘটঘট করে দিলেন। তো অন্য কোনো বাড়তি কথা নেই। আমি বরং একটু কথা বলার পর, যেটা একটু আগেই বললাম যে, "স্যার, অনেকে তো আপনার জন্য ওয়েট করছে এখানে।" বললাম, "না, এখন না। এখন আবার এইসব।" তারপরে তো বুদ্ধদেব ভট্টাচার্য তিনি মাঝপথে হলেন সম্ভবত ২০০০ সালে। হ্যাঁ, তো আ তখন তো আপনি কলকাতায় চলে এসছেন। তখন আমি কলকাতায় এসছি। তখন উনার সঙ্গে আমার আমি যখন সিইও, মুখ্য নির্বাচনী আধিকারিক, তখন বুদ্ধবাবু এখানে ফুল কদমে রয়েছেন। তো উনার সঙ্গে আমার তো বহু জায়গাতেই দেখা হয়েছে। কিন্তু তার মধ্যে মনে রাখার মতো হচ্ছে, আমার একটা ভারী আশ্চর্য মনে আছে। আমি তখন বীরভূমের জেলা শাসক। তখনও কলকাতায় আসিনি। বীরভূম, তারপর আমি বর্ধমানে যাই। ডিএম হিসাবে, বীরভূম, বর্ধমান, তারপর আমি কলকাতায় আসি। তো ডিএম হিসেবে বীরভূমে হুল দিবস, ওই ৩০শে জুন বোধহয় হুল দিবস হুম। হয়, ট্রাইবাল ডে। হ্যাঁ, বীরভূম তো হ্যাঁ। খুব ট্রাইবাল এলাকা। তো ওখানে এসে ওনাকে এটা বলতে হবে। অবভিয়াসলি মুখ্যমন্ত্রী বলবেন, এ তো আর আশ্চর্যের কি আছে? তো সেইখানে অ্যা ওনাকে বলল, "কতক্ষণ বলতে হবে আমাকে?" অর্গানাইজারদের জিজ্ঞেস করছে। তো বললেন যে, "আমাকে ০.৫ ঘন্টা বলতে বললে ০.৫ ঘন্টা বলতে বলব, ৩ ঘন্টা বলতে বললে ৩ ঘন্টা বলব।" মানে এত ওনার বলার এবং জ্ঞান ছিল যে উনি অনর্গল যেকোনো বিষয়, ট্রাইবাল ওয়েলফেয়ার, ট্রাইবাল সংস্কৃতি, অন্য যা কিছু নিয়ে উনি কিন্তু ঘন্টার পর ঘন্টা বলতে পারতেন এবং ফ্লুয়েন্টলি। ১ মিনিট দাঁড়াতে হচ্ছে না বা পকেট থেকে নোট দেখতে হচ্ছে না। হি ওয়াজ এ ভেরি গুড ওরেটর, ভীষণ ভালো বলতেন এবং সেটা আমার ভীষণ মনে হয়েছিল যে এরকম একটা ব্যক্তিত্ব আছেন। উনি তো খুব বই পড়তেন, আলোচনাও করতেন। এরকম কখনো সুযোগ হয়েছিল উনার সাথে কোনো না, রকম? এরকম কোনো ঘনিষ্ঠভাবে ওনার সঙ্গে কখনো হয়নি। তবে একটাই আমার খুব ভালো হয়েছিল যে, যখন ওই ২০০৬ এর ইলেকশনটা যখন হয়ে গেল, খুব পিসফুলি হলো। কোনো রক্তপাত হয়নি, কিছু হয়নি। তো উনি আমাকে ফোন তুলে আমাকে পার্সোনালি অভিনন্দন জানালেন যে, "খুব ভালো ভোট হয়েছে, ধন্যবাদ।" ব্যাস, ভেরি আচ্ছা। ক্রিপ্টিক, কিন্তু ডাইরেক্ট ফোন। মানে পিএ-টিএ, সিএম জানিয়েছেন। আমরা বেশিরভাগ সময় তো ভায়া খবর পাই হুম, হুম, হুম। যে হয় জয়বাবু বা আ পার্থবাবু বা কেউ একটা কমিউনিকেট হুম, করছে। হুম, সিএম হুম। এটা চাইছেন বা এটা বলছেন। এই ১ টা ২ টো সময় ডাইরেক্টলি আ উনি ডাইরেক্ট ফোন করলেন আপনাকে? না, ডাইরেক্ট এইভাবে তো হয় না। পিএ ধরে দিল যে হ্যাঁ, সিএম যাই কথা হোক ওই বলবেন। আরকি। হ্যাঁ, হ্যাঁ, কথাটা অ্যাবসো উনিই বললেন আরকি। ইয়েস, ইয়েস, উনি এমনি বললেন। আচ্ছা এই ব্যাপারে তো আপনার কাছে আসতেই হবে। কারণ সিইও হিসেবে আপনাকে দেখেছি এবং আমরা এই কিছুদিন আগেও যখন বিধানসভা নির্বাচন বা তার আগে লোকসভা নির্বাচনেও আমরা সিইও দপ্তরে গেছি, বিরাট পরিবর্তন হয়ে গেছে। কোনো মিডিয়াকে সেইভাবে মিট না করা ইত্যাদি ব্যাপার। তখন আমরা বারবার আপনার কথা বলতাম যে উনি যখন ছিলেন আমরা তখন দেখেছি উনি আমাদের রোজ মিট করতেন। আমরা কত প্রশ্ন করতাম। এমন প্রশ্নও করতাম খানিকটা এম্বারাসিং কিন্তু উনি উত্তর দিতেন উনার মতো করে। এসব আমরা বলতাম। তো ওই সময়টা ওই যে যখন আপনি সিইও ছিলেন, সেই সময়টা একটু বলুন না যে কিরকম ভাবে আপনারা
দুরকম ব্যাপার। একটা হচ্ছে দিল্লিতে ইলেকশন কমিশন আমাদের এনকারেজ করত। বলত যে মিডিয়ার সঙ্গে সম্পর্ক রাখো এবং ইলেকশন কমিশনের পয়েন্ট অফ ভিউ তাদের যে নির্দেশ নিত্য নতুন নির্দেশ তো ওরা দেয়, আগেও দিত এখনো দেয়। সেই ভোট তো হয়েই যাচ্ছে ১৯৫০ সাল থেকে। যে প্রত্যেকবারই এরা নতুন, নতুন নির্দেশ করে এবং লোকে ভুলেও যায় মনে করানোর জন্যও আছে। ওরা কিন্তু বলত যাতে মানুষের মধ্যে খবরটা ছড়িয়ে যায়, সেই জন্য তোমরা মিডিয়ার সঙ্গে সম্পর্ক রাখবে। তো আগে কি হচ্ছিল যে আগে ওই যে আসছে ধরুন আপনি এলেন, যে দেবাশিস দা একটা খবর দিন। আমিও দেখলাম যে এই সার্কুলারটা বেরিয়েছে আপনাকে খবরটা দিয়ে দিলাম। তাতে কি হলো সাংবাদিকদের মধ্যে একটা রেষারেষি শুরু হলো কে আগে যেতে পারে এবং ব্রেকিং নিউজ অত টিভি ছিল না, না, ছিল না, তখন ছিল। কমছে। তো তখন কি হলো তখন একজন বুদ্ধি দিল যে আপনি একটা গিভেন টাইমে রোজ করুন। তাহলে ওই রেষারেষি ব্যাপারটা হবে না। সবাই জানতো ওই বিকেল ৪টে-৫টে নাগাদ আমরা হুম, বসতাম। হুম। যা, যা সেদিনের খবর আছে বা তাদেরও কিছু প্রশ্ন থাকলে ওই বামারলড়ির বড় ঘরটায় বসে এবং খুব সুষ্ঠুভাবে আমাদের হতো। একেবারে বিপদে পড়িনি তা কিন্তু নয়। আপনাকে ১ম বলছি। আমি একবার ওদের কাছ থেকে একটু মাইল্ড বকাও খেয়েছিলাম। ট্যান্ডন হচ্ছে মুখ্য নির্বাচনী কমিশনার দিল্লিতে। হ্যাঁ, হ্যাঁ। এখন যেটা আমাদের জ্ঞানেশ কুমার, হুম। তখন বিবি ট্যান্ডন। তো কি হয়েছে আমি সার্কুলারগুলো যা পেতাম সেটা বিকেলবেলার মিডিয়াতে বলতাম। তো একদিন কি হয়েছে ওই সার্কুলার এসছে যে কোনো সব এমপিকে তার নিজের কনস্টিটিউয়েন্সি এলাকায় থাকতে হবে। এটা ভোটারদের কিন্তু নিয়ম। কোনো যাতে অন্য জায়গায় গিয়ে প্রবলেম না করতে পারে, সমস্ত ভোটারকে তার নিজস্ব এলাকা বিশেষত জনপ্রতিনিধিদের নিজস্ব এলাকা ছেড়ে যেতে দেওয়া হবে না। তো আমিও বলি সেরকম নির্দেশ এসছে সমস্ত একজন প্রশ্ন করলো তাহলে কি সাংসদরাও তাদের এলাকা ছেড়ে বেরোতে পারবে না? বিধায়করাও এলাকা ছেড়ে বেরোতে পারবে না? আমি বললাম, "না এই তো বলছে।" এটা পরের দিন বিরাট ফ্ল্যাশ হলো কাগজে এটা কি এবং ১ম সিদ্ধান্ত ছিল তখন? না এটা ১ম সিদ্ধান্ত নতুন নয়। নয়। না কিন্তু শুনুন না, যেভাবে প্রজেক্ট করলো যে এমপিদের বন্দী করে রাখা হচ্ছে। আচ্ছা। এমপিদের ঘোরাফেরার স্বাধীনতা রেস্ট্রিকশন। খর্ব করা হয়েছে। সেটা পার্লামেন্টে কোয়েশ্চেন উঠে গেল। ও বাবা! আর ট্যান্ডন বাবু খুব রেগে গেছেন। ডাইরেক্ট আমাকে ফোন করলেন, "তুমি ভেবেছো কি এসব খবর তোমাকে কে দিয়েছে?" তা আমি মিনমিন করে বললাম, "স্যার আপনার সার্কুলারই তো এটা বলছে।" বাট অ্যাকচুয়ালি ওটা ওনার দপ্তর থেকে চলে গিয়েছিল। উনি হয়তো ও। জানতেন না। তো বকাও খেতে হয়, এরকম তো হবেই প্রত্যেক চাকরিতে। হুম। কিন্তু একটা সবসময় একটা ট্রাস্ট এবং ভালোবাসার একটা সম্পর্ক ছিল। এই যে এইবারের নির্বাচন, সেই নির্বাচনের সিইও এবং তার অফিসের যা ভূমিকা দেখলেন, কিছু কি মনে হয় যে খানিকটা ডিফারেন্ট হয়ে গেছে? তার তো যুগ পাল্টাচ্ছে, দেশ পাল্টাচ্ছে, সবকিছুই পাল্টাবে। প্রত্যেকের কাজ করার কাজ করার একটা স্টাইল থাকে। তো মানতেই হবে। একজন ডিএম চলে গেলেন, আরেকজন ডিএম এলেন। তিনি একটু অন্যভাবে কাজ করেন। তা নাহলে তো সবই রোবট এবং যন্ত্র হয়ে যায়। তো আমার মনে হয় ওখানে বোধহয় উপর থেকে নির্দেশ ছিল যে তোমরা বেশি বলবে না, বেশি করবে না। যা বলার আমরা দিল্লি থেকে বলব। সত্যিই তো। অ্যাকচুয়ালি নীতি প্রণয়ন কিন্তু দিল্লি থেকেই হয়। আমরা কিন্তু মাউথপিস ছাড়া কিছু না। আমাদের কোনো ক্ষমতা নেই। এক্সেপ্ট ইলেকশন কমিশনের নির্দেশগুলো যাতে যথাযথভাবে রূপায়িত হচ্ছে কিনা দেখা ছাড়া। তো কাজেই এবার তো অনেক রকম ব্যাপারে একটু মানে লোকের মধ্যে শঙ্কা জেগেছিল এসআইআর ইত্যাদির জন্য। তো সুতরাং নিঃসন্দেহে অনেক রকম পলিটিক্যাল প্রশ্ন উঠতে পারত। সেটার ইন্টারপ্রিটেশন হয়তো দিল্লি তাদের হাতেই রাখতে চেয়েছিল। এছাড়া আবার কিছু বলার নেই। না, কিন্তু দেখুন আমরাও দেখেছি অনেক বদলি, অফিসারদের বদলি করার বিষয়টা। আমরা দেখেছি এর আগেও হয়েছে। কিন্তু এবারের মতো কখনো দেখিনি। মানে আপনি কি না, দেখেছেন? আমার মনে আছে আমি যখন ইলেকশন মিটিং করতে রায়গঞ্জে গিয়েছিলাম উত্তর দিনাজপুরে। আমি কিচ্ছু জানি না। টিভিতে দেখলাম যে ৬ জন এসডিওকে ট্রান্সফার করা হয়েছে। তখন এত হইচই এত এসডিওকে ট্রান্সফার করা হয়েছে আমি কিছুই জানি না। একদম দিল্লি থেকে। এবং আমাদের কি হতো ওই যে যখন ফুল কমিশন আসতো সমস্ত ডিএম এসপিরা রয়েছে ওরা কিন্তু মার্ক করতো একটা খাতা ছিল কে কি বলছে না বলছে সে নিয়ে মার্ক করতো পরে গিয়ে দিল্লি থেকে ট্রান্সফার অর্ডারগুলো দিত কিন্তু এত ছিল না এবং নিঃসন্দেহে চিফ সেক্রেটারি এদেরকে একদম মানে সরিয়ে দেওয়া পুরো প্রশাসনটাই কার্যত সরিয়ে দেওয়া। এতটা
ইয়েতে আগে কখনোই হয়নি। এটা হুম, তো এটা বিরাট সংখ্যাতত্ত্বই বলে দেবে। হুম। মানে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? একজন মানে এক্স আইএএস অফিসার হিসেবে। মানে আমি কোন ব পরিস্থিতিতে এটা হয়? কেনই বা হলো? কতটা মানে বাস্তব মানে এটা কি আমি বলব অফিসার পাল্টানো হয়। হয় না তা না। এটা এবং ওরা বলতো চিরকালই যে প্রশাসনকে একটু ঝাঁকুনি দেওয়া দরকার, যাতে বিজনেস অ্যাজ ইউজুয়াল হয়েছে এটা যাতে না হয়। এবং বিজনেস অ্যাজ ইউজুয়াল হয়নি, এখন রাজ্য সরকার না কমিশন চার্জে আছে এটা বোঝানোর জন্য কিছু লোককে ট্রান্সফার করা হয়। কিন্তু এত স্ট্রেংথে কখনো হয়নি। কিন্তু এর মধ্যে একটা মাত্রার তফাৎ আসে, কিন্তু এতে অন্যায়তা কিছু নেই। তবে হ্যাঁ, মুখ্য সচিবকে সরিয়ে দেওয়াটা আগে কখনো হয়নি। আনপ্রেসিডেন্টেড একটা স্টেপ, এটা তো মানতেই হবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে ভোটের পরে আমরা দেখলাম যে সিইও তিনি হয়ে গেলেন চিফ সেক্রেটারি এবং আ উম সুব্রত গুপ্ত যার বিরাট ভূমিকা ছিল এবারের ভোটে। তো তিনি হয়ে গেলেন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার। তো এটাকে তো বিরোধীরা ২ এ ২ এ ৪ এরকম অনেক কিছু করছে। তো সেরকম কোনো সম্ভাবনা আছে? মানে শাসক দল যারা এখন শাসক দল তাদেরকে এমন কিছু সুবিধা হয়তো তারা পাইয়ে দিয়েছেন তার পুরস্কার এরকম তো অনেকে বলছে। এটা তো বিরোধীরা বলছে এটা তো ঘটনা, কিন্তু অ্যাডভাইসার হতে কোথাও কিছু বাধা কিন্তু থাকতে পারে না, কারণ ওটা স্ট্যাটুটরি পোস্টই না। অ্যাডভাইসার কি করে অ্যাডভাইস করে, কাজ তো করবে সেক্রেটারিরা বা মন্ত্রীরা করবে। হুম। ওটাই আমাদের যেটা কনস্টিটিউশনাল স্ট্রাকচার আছে, যে মন্ত্রীরা হচ্ছে সিইও অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড সেক্রেটারিরা সেটা রূপায়ণ করবেন এবং তারা অধস্তন আমলাতন্ত্র। এখন কাজেই ওইটা সম্বন্ধে আমার কিছু বলারই নেই। কিন্তু এটা ঠিকই যে আগে এই চিফ সেক্রেটারির ব্যাপারটা, সিইওর ব্যাপারটা কিন্তু ভীষণভাবে পৃথক রাখা হতো। আমাকে তো বলা হয়েছিল যখন ট্যান্ডন যখন চিফ ইলেকশন কমিশনার, ১ম আমার সিইওর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কলন করতে গিয়েছি। উনি বলেছেন, "তোমার রাইটার্স বিল্ডিং থেকে সিইওর দপ্তর রাখা যাবে না।" তখন ৩ তলার রাইটার্স বিল্ডিং, আপনার মনে থাকবে হুম, হোম হুম, সেক্রেটারির হুম। ঘরের ঠিক উপরেই উপরে ছিল হুম, সিইওর ঘর ছিল। হুম। আমাকে পরিষ্কার বললেন যে, "আমরা চাই না যে লোকে মনে করুক যে স্টেট সেক্রেটারিয়েট অর্থাৎ রাইটার্স থেকে নির্বাচন পরিচালনা করা হচ্ছে। সুতরাং এই অপটিক্সের জন্য লোকের চোখে যাতে জিনিসটা ঠিক থাকে, তাই তোমাকে দপ্তর সরিয়ে নিতে হবে এবং খুব দূরে সল্টলেক নিও না, পলিটিক্যাল পার্টিদের অসুবিধা হবে।" আমাকে হুম, পরিষ্কার বলল। হুম। ওরা খুব ভালো জানেন এখানকার জিওগ্রাফি। সুতরাং তোমাকে সেন্ট্রাল ক্যালকাটাতেই কোথাও একটা নিয়ে যেতে হবে। স্যার আমি পাবো কোথাও ওসব জানি না। ইউ টক টু ইউর চিফ সেক্রেটারি এবং তুমি খুঁজে বার করো। এবং প্রাইভেট বাড়ি তো নয় যে না পাবলিক সেক্টর বাড়ি নিতে হয়। যাই হোক, সেটা অন্য প্রশ্ন। অনেক কষ্ট করে কামার স্ট্রিটে গিয়েছিলাম। তারপরে বামারলড়িতে গেলাম। সবই সেন্ট্রাল ক্যালকাটায়। এবং তার আগে কি আপনার আগে কি রাইটার্স থেকেই হতো? একদম আমিও রাইটার্সে কিছুদিন বসেছি। আমার ও! আগে বাসুদেব তো ব্যানার্জি ছিলেন। ১ম বামনবাড়িতে যাওয়া হলো? ১ম ক্যামাক স্ট্রিটে যাওয়া হলো। আচ্ছা, ওখান থেকে বামারলড়ি। বামনবাড়ি। ও। ক্যামাক স্ট্রিটে ওটা মানে কমার্স ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের ছিল। হুম, হুম, হুম। কিন্তু তারা রাইটার্স থেকে কেউ স্টাফরা যেতে চায় না। তখন হ্যাঁ, সে বিরাট নিয়ে বিরাট ইউনিয়ন ঝামেলা হয়েছিল। কোঅর্ডিনেশন কমিটির বিরাট ওরে দাপট। বাবা! কেউ বলে যাবে না। অদ্দূর খেয়ে যাবে, যাবে না। যাতায়াতের অসুবিধা যাতায়াতের উনি অসুবিধা এটা বিরাট সব বাইট-ফাইট আমাদের দিয়েছিল দিয়েছিল, মনে মিডিয়াকে। আছে তো হ্যাঁ, সেসব হ্যাঁ। যুগের কথা? খুব রাগ ওদের যে রাইটার্স এত কনভেনিয়েন্ট একটা জায়গা। সেটা তো ঠিকই, এটা শিয়ালদা, ঠিকই। হাওড়া হ্যাঁ। দুটোরই কাছাকাছি। তারা যাবে না, তো ওটা ফাঁকা পড়েছিল। আমি বললাম যে, "ওখানে আমায় দিয়ে দিন, আমি তাহলে হুম, চলে যাচ্ছি।" কারণ কি করব, দিল্লিকে বোঝাতে হবে তো। হুম, হুম। বলল, "হ্যাঁ, সব্যসাচী সেন তখন আ কমার্স ইন্ডাস্ট্রির সেক্রেটারি এবং উনি আবার তার প্রাক্তন আগে সিইও বটে।" উনি কি তার আগেই সিইও ছিলেন? তার আপনার আগে? আগের আগে বাসুদেব ব্যানার্জি আমার আগে ছিলেন, তার তার আগে আগে উনি তার আগে। ছিলেন। তো উনি ব্যাপারটা বোঝেন যেহেতু প্রাক্তন সিইও। তো ওনাকে আমি বললাম, "স্যার এটা একটু দিন, নইলে তো খুব মুশকিল হয়ে যাচ্ছে।" তো হি রিয়ালাইজড ওরা কিন্তু ইলেকশনের পরেই ছেড়ে দিতে হবে। এবং উনি ওটা বলেননি। তারপরেই বললেন যে ছেড়ে দিতে হবে এবং চাপ দিলেন। চিফ সেক্রেটারিও বললেন, "না, ওদের যেতে হবে।" তো তারপরে আমরা আমার লরিতে ওটার একটা টেন্ডার দিয়েছিল পাবলিক সেক্টর ইউনিট, এবং সেটা আমাদের লোকদের খুব পছন্দ হয়েছিল, কারণ আবার রাইটার্স এর কাছে চলে এলো। তো আ এই যে বিষয়টা মানে সিইও থেকে চিফ সেক্রেটারি এরকম কখনো হয়নি বোধহয়। কখনো হয়নি। আর স্যামুয়েলটা স্পষ্ট তো হয়নি। অবশ্যই গভর্নমেন্টের যুক্তি যেটা দিয়েছে যে হি ইজ দ্য সিনিয়র মোস্ট পারসন, এবং এটা তো ঠিকই।
যে যাকে নন্দিনীকে করা হয়েছিল ও কিন্তু খুবই ভালো অফিসার। অনেক আমার জুনিয়র। আমার সঙ্গে আমি ডিএম ছিলাম, ও এসডিও দুর্গাপুর ছিল। খুবই ভালো অফিসার। আমি বারবার বলছি ট্যুরিজমে কিন্তু ভীষণ ভালো কাজ হুম, করেছে। হুম, ওখানেও ভালো কাজ করত। কিন্তু এটাও তো ঠিক যে ১৪ টা ব্যাচকে হুম, অনেক সিনিয়র। টপকে এসছে। আর চিফ সেক্রেটারি পোস্টটা না একটা অ্যাসপিরেশনাল পোস্ট। সবাই চায় হতে। সবাই তো আর হতে পারে না। কিন্তু না, একটা আশা তো থাকে। ঠিক কথা। সেখানে ১৪ টা ব্যাচকে যদি ছাড়িয়ে দেন, ডিমোরালাইজড হয়ে যায়। হুম, সুতরাং এদের যুক্তি হচ্ছে সিনিয়র মোস্ট সার্ভিং অফিসার হচ্ছে বর্তমান সিইও। সুতরাং ওকে তো পাল্টানোই হবে। ভোট পর্বও শেষ হয়ে গেছে। আর তাহলে তাকে নিয়ে এসো। কিন্তু সেটা ভোট পর্বের পরে কিন্তু। হুম, পরে সব বুঝ রেজাল্ট ডিক্লারেশন এর পরে। হুম, সুতরাং তখন তো আর কোনো এফেক্ট করতে পারে না। আ তবে হ্যাঁ, এটা একটু যে স্বাতন্ত্র্যতা যে অর্থে অফিস পর্যন্ত শিফট করে নিয়ে গেল এবং কোনো অফিসারকে আমার সময় তো নয়, তারপরেও দীর্ঘদিন যে সিইও অফিসে থাকবে। তার আগে কিন্তু ছিল ডুয়াল চার্জে। বললো অন্য সময় তো কাজই থাকে না, কাজেই অত অফিসারকে দিয়ে লাভ কি? কোনো অফিসারকে সিইওর অফিস থেকে অন্য জায়গায় কাজ করতে দিত না। আচ্ছা। কিছু না। আর আরেকটা বিষয় নিয়েও খানিকটা চর্চা হয়েছে। সেটা হচ্ছে সুব্রত গুপ্ত। উনি যে অ্যা সিইও দপ্তরে এসছিলেন, এরকম বলা যায় বকলমে বলা হয় যে উনিই চালিয়েছেন। এরকম কোনো পোস্ট আগে কখনো ছিল? সিইওর প্যারালাল বা তার থেকে উপরে? ভুলে যাচ্ছেন আপনারা, কে রাও ছিল, আফজাল আমানুল্লাহ ছিল। এরা সব অন্য ক্যাডার, ইনি তো তাও ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের। এরা সব অন্য ক্যাডারের লোক এবং বলা হতো তারা সব গোপন সব রিপোর্ট দাখিল করত এবং তারা সরাসরি দিল্লিকে রিপোর্ট করে। বোধ কেজে রাও সে দুর্দান্ত, মানে ভীষণ উনি মিডিয়া ফ্রেন্ডলি ছিলেন। চতুর্দিকে ঘুরে বেড়াতেন। আর জায়গায়, জায়গায় গিয়ে বলতেন, "এই তো এই লোকটা নেই, ভুল ইলেকটোরাল রোল" এইসব করতেন। আর আফজাল আমানুল্লাহর পুলিশের বিহার ক্যাডার থেকে উনি এসে তো প্রচুর রিপোর্ট এবং প্রচুর কিছু দিয়েছেন। আসলে কি জানেন? বাংলা তো চট করে চেঞ্জ করাতে চাইতো না। এবার একবার ৩৪ আর একবার ১৫ হ্যাঁ, এসব তো হ্যাঁ, হলো। হ্যাঁ। দিল্লির লোকেদের ধারণা ছিল যে এখানে ভীষণ কারচুপি হয়। হ্যাঁ, না আমি বলছি না কিছু। হয়তো হয়, হয়তো হয় না। কিন্তু কথা হচ্ছে যে পারসেপশনটা ছিল যে বাংলার ভোটে ভীষণ কারচুপি হয়। সেইজন্য বাংলার অফিসারদের ওরা ট্রাস্ট করত না। সেইজন্য বাইরে থেকে লোক এনে বসাতো। এই আফজাল আমানুল্লাহ, কেজে রাও আরো অন্যান্য যারা স্পেশাল অবজারভার আসতো। আচ্ছা, স্কেলটা এবার অনেক বেশি বড় হয়েছে। প্রতিটি জায়গায় পুলিশ অবজারভার, প্রতিটি জায়গায় বড়, বড় অন্যান্য জায়গার অবজারভার এবং তারা প্রচুরাংশে এটা তুলে নিয়েছে। এটা একটা দিক, এই অবধি বলতে পারি। এবারে একটু অন্য কথায় আসছি যে আপনার কথার সূত্রেই কিন্তু আসছি। আমি আসতাম, আমার প্রশ্নে লেখাও আছে। অ্যাসপিরেশন সবারই থাকে চিফ সেক্রেটারি হওয়ার। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আপনিও ছিলেন, অনেকেই হন। তার মধ্যে থেকে তো কেউ একজন হন। আপনার দুঃখ হয়েছিল? হ্যাঁ, দুঃখ হবেই। কারো হয় না তা না। তার কারণ আমার এমনিতে হয় না। আমাদের ব্যাচে আমরা হচ্ছে 85 ব্যাচ। আমাদের ব্যাচ থেকে একটা ব্যাচ থেকে ২ জন তো আর হতে পারে না। তো মলয় দে হয়েছিলেন। হুম, মলয় দে আমার চেয়ে সিনিয়র হন। ওই যে আমাদের একটা সিনিয়রিটি লিস্ট থাকে তো, হুম, হুম, প্রতিটি অফিসারের পজিশন ওখানে লেখা থাকে। হুম, হুম, তো মলয় দে আমার চেয়ে ২-৩ টে দাগ এগিয়ে। শুধু সিনিয়র মোস্ট আমাদের ব্যাচের লোককে নিয়েছে। তার আগে যখন বাসুদেব ব্যানার্জি রিটায়ার করলেন 83 ব্যাচে, তারপরে 85 ব্যাচে চলে এলো। 85 ব্যাচ থেকে সিনিয়র মোস্ট নিয়েছে। এমনিতে দুঃখ হওয়ার কথা না, সে একটু হতে পারে। কিন্তু মলয় দে যখন রিটায়ার করলেন, তখনও আমার কিন্তু ৪ মাস টার্ম ছিল। এক্সাক্টলি। 4 মান্থস আমার এবং টার্ম। ওই সময়টা আমার মনে আছে আমি আপনাকেও ফোন করেছিলাম। ওই সময় অনেকে বলেছিল আপনার নাম উঠে এসছিল। কারো নাম ওঠার সময়। তো somehow আমি যখন আপনাকে ফোন করলাম, করে বললাম, "স্যার আপনি যদি হন খুব খুশি হব।" এরকম আপনি বললেন, "হ্যাঁ, আমিও খুব খুশি হব।" মানে আমার আপনার গলার টোনটা শুনে মনে হয়েছিল যে আপনি জানতেন যে আপনি হবেন না। বোধহয় ঠিক কথাটা। এটা ঠিকই, এবং আমাকে বলা হয়েছিল তোমাকে ৫ বছর ১০ বছর হিট করে রেখে দেবো। ওখানে তো ভালোই কাজ করছে। And I liked it. আমার তো আমার তো প্রাণের সম্পর্ক ওর হুম, সঙ্গে। হুম। শহরটাকে প্রায় জন্ম দিয়েছিলাম। তো ঠিক আছে, ৪ মাস দিতে চায় না। হতেই পারে, একটা টেনিউর না থাকলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও আছে। ২ বছরের টেনিউর না থাকলে ইউনিয়ন হোম সেক্রেটারি করতে দেয় না। তো
কিছু করার নেই। স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে, ঠিক আছে সবার সামনে যে তোমাকে সবার মানে? সব মানে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, অন্যান্য অমিত মিত্র আরো অন্যান্য একটা একটা কিছু মিটিং চলছিল। সেখানেই উনি হঠাৎ করে বললেন যে, "দেবাশিস বাবু, আপনি তো হিট করে ভালোই করছেন। ওখানে আপনাকে আরো অনেক টেনিওর দেবো।" মানে ওটা থেকে বোঝা গেল যে তোমাকে চিফ সেক্রেটারি করব না। হুম। আ ঠিক আছে, হোয়াট টু ডু? আর আমার এই ব্যস্ততা একজন হয়ে গেছে। তো খারাপ লাগলো। তারপর রাজীব সিনহা এলে উম আ হি অফ কোর্স ওয়াজ ভেরি, ভেরি ডিফারেন্ট ছিল না এরকম দিল্লিতে গাড়িতে দিয়েছি পাশে বসিয়ে আমাদের আবার ওসব আছে বুঝেছেন? গাড়ির ডান দিকে কে বসবে, বাঁ দিকে কে বসবে। আচ্ছা। যে সিনিয়র সে বাঁ দিকে বসবে। ও তাই? কেন ভেবে দেখেছেন কখনো? মানে আগে নামার ব্যাপার? নামতে সুবিধা হয়। বাঁ দিক দিয়ে লোকে বাদিক নামে, দিয়ে হ্যাঁ। এখান দিয়ে ঘুরে যেতে হবে। সো বাঁ দিকের সিটটা ইস কনসিডারড প্রোটোকলে উঁচু। আচ্ছা। ড্রাইভারের পেছনের সিটটা তো একটু জুনিয়র। হুম, হুম। তো দিল্লিতে যখন গেছিল রাজীব আমাকে বলল, "স্যার আপনি এখানে বসুন।" আমি বললাম, "না, না তুমি চিফ সেক্রেটারি, তুমি ওদিকে বসো।" সো এটিতে আমাদের নিজেদের মধ্যে খুব কখনোই কোনো মনোমালিন্য হয়নি। খারাপ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেটাও রাখা হয়নি। মানে রাজীব সিনহার তো অনেকেই ভাবতেই পারেনি যে উনি হবেন। ওটা লাস্ট অব্দি একটা টেনশন হ্যাঁ, ছিল। ছিল ব্যাপারটা। কারণ ওই সময় আরো আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রকম ব্যাপার-ট্যাপার ওই সময় ছিল, হচ্ছিল। আলাপন বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছিল। হ্যাঁ, আলাপন তো চিরকালেরই হ্যাঁ। মানে সব জায়গাতেই এবং সব তার আগে যখন আলাপন বন্দ্যোপাধ্যায় মানে হোম সেক্রেটারি হলেন না, ওই সময়টা মনে আছে? মানে আনসারি হলেন তো। অত্রি ভট্টাচার্য অত্রি মাঝে এলো। হ্যাঁ, মাঝখানে হয়ে গেলে। তারপরে আবার অত্রি ভট্টাচার্য ভীষণ অপ্রিয় হয়ে গেলেন। সত্যি এটা বোঝা গেল না। হ্যাঁ, কেন জানি উনি না। তথ্য সংস্কৃতি দপ্তরে যখন ছিলেন তখন তো আমরা ওপেনলি দেখতাম অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন হ্যাঁ, আর মানে মুখ্যমন্ত্রী। এমনি আমরা তো যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় উনি প্রকাশ্যেই মিডিয়াকে সামনে নিয়ে তো মিটিং গুলো করতেন। তো দেখেছিলাম অত্রি করতেন উনি। খুবই পছন্দ করতেন। তারপরে হঠাৎ কি হয়ে গেল? কি হলো বোঝা গেল না। জানি না মানে একেবারেই এমন এবং ডিপার্টমেন্টে ওর পাঠিয়ে প্রতিও দিল। ইনজাস্টিস করা হয়েছে। ও হ্যাঁ, সিনিয়র মোস্ট ছিল, ও চিফ একদমই তাই। সেক্রেটারি এবং হওয়ার কথা ওনার কিন্তু ছিল। চিফ সেক্রেটারি হওয়ার কথা ছিল। এবং কারণ খুব ব্রিলিয়ান্ট অফিসার আপনাকে আমি বলতে খুবই পারি। ভালো। আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। আমি দেখেছি মানে কথা বলা, করা খুবই আমার খুব পছন্দের অফিসার। আমি জানি না কি হয়েছিল। তো যাই হোক এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা একটা আলাদা অধ্যায় নিয়ে আসতেই হবে, কিছু করার নেই। আ আপনি অনেক মানে হিডকোর কথা আপনি বললেন, আপনার কাছে শুধু স্বপ্ন না, বোধহয় সবাই মানবে যে আপনি যা করেছেন নিউ টাউনের জন্য। কিন্তু শুধু হিটকো না, আমাদের মনে হয় ব্যক্তিগতভাবেও যে আপনাকে আরো অনেকটা ব্যবহার করতে উনি পারতেন। তো আপনার সাথে তো সম্পর্ক একটা সময় ভালোও ছিল। কি হলো হঠাৎ করে? এটা সত্যিই আমার কাছে একটা রহস্য। আমার নিজে এখন ভেবে রিটায়ারমেন্ট করার পর ভেবেই আমি বিশ্লেষণ করে আমার মনে হয়েছে মমতা ব্যানার্জিকে আপনি যেভাবে প্রশ্ন করছিলেন, মমতা ১ এবং মমতা ২ হিসেবে আমার দেখতে ভালো লাগে। গোড়ার দিকে ১ম ৪-৫ বছর উনি এত কাজ করতেন, চলে আসতেন, সন্ধ্যাবেলায় এসে একসঙ্গে হাঁটতেন, ইকো পার্কে নির্দেশ দিতেন, আমরা সেগুলো রূপায়ণ করতাম। কোথাও কিছু একটু অন্যরকম করতে হবে সেটা বলে দিলে আমরা করতাম। ইট ওয়াজ দ্য গোল্ডেন ইরা বলে আমার মনে হয়। তারপর কি হলো এটা আমার মাথায় ঢোকে না। কেউ বলে, আমি বলি না। কেউ বলে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হতেই কেমন উনি সামনে আসাটা বন্ধ হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো চিনিও না। উনি ছাড়া রাস্তা দেখলেও আমার চিনতে পারবেন না। কোনোদিন দেখাই হয়নি। উনার মিসেস মাঝে ইকো পার্কে আসতেন এই অবধি। কিন্তু আ তারপরেই যেন আস্তে আস্তে দূরত্বটা বাড়তে থাকলো। সেটা কি উনি শুধু আপনার সাথে না অনেকের সাথেও? অনেকের সাথেই। অনেকের কাছ থেকে আমি এই কথাটা শুনেছি। হুম। এখন তো ডাইরেক্টলি আর কিছু বলাই যায় না, কিছু তাহলে দেখাই কিভাবে যায় না। বলতে হয়? থ্রু থ্রু গৌতম সান্যাল, থ্রু চিফ সেক্রেটারি, থ্রু ও হোম সেক্রেটারি। আচ্ছা, আচ্ছা। মানে মন্ত্রীরা পর্যন্ত বলতে ভয় পেতেন। আমার মনে আছে হ্যাঁ, এই মন্ত্রীদের কথাই বলছি যে আমি তো বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী সেই সময় রাইটার্সে অনেক বামফ্রন্টের মন্ত্রীদের কথা ছেড়ে দিন। অনেক সিপিএম এর মন্ত্রী রেজ্জাক মোল্লা, কান্তি বিশ্বাস তারাও আমাদের কাছে দুঃখ করে বলতেন সাংবাদিকদের কাছে যে, "ও তো বুদ্ধর সাথে তো দেখাই করা যায় না। গিয়ে ওখানে বসে থাকতে হয়। জয়দীপের সাথে দেখা করে চলে আসতে হয়। আমাদের ফোনও ধরে না, এও করে না।" এরকম একটা এত অহংকার হেনা-তেনা এরকম খুব ক্ষোভ প্রকাশ করতেন ওনারা। আর বাম যারা ওই কীর্তি গোস্বামী-টোস্বামী ওই এরা তো বলতেনই। বামফ্রন্টের আরকি। বামফ্রন্টের যারা মন্ত্রীরা তারা তো বলতেনই।
তো সেরকম একটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও এখন সেটা খুব শোনা যাচ্ছে যে উনিও পরের দিকে ভীষণ মানে রিক্লুস হয়ে গেলেন। হ্যাঁ, ঘিরে পরিবৃত হয়ে গেছিলেন। পরিবৃত হয়ে গেলেন এবং ওই কাছের লোকের কাছ থেকে যা শুনতেন হুম। ওটাই, ওটাই আমার মনে আছে যে যেদিন উনি ১ম মুখ্যমন্ত্রী হয়ে এলেন সেই রাইটার্সের সেই বিরাট অলিন্দ, বিখ্যাত সেই অলিন্দ যেখান দিয়ে জ্যোতি বসুকেও হেঁটে যেতে দেখেছি, তখন আমরা ছোট, প্রশ্নও করতে সাহস পেতাম না। সিনিয়ররা প্রশ্ন করতেন, আমরা পেছনে দাঁড়িয়ে, দাঁড়িয়ে নোট নিতাম। তারপরে বুদ্ধদেব বাবুকে দেখলাম, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় উনি মমতা এলেন সেই বন্দ্যোপাধ্যায় একটা বিশাল আলাদা, ভিড়। উনি রাজভবন থেকে পুরো হেঁটে পুরো এলেন। হেঁটে মনে এলেন। আছে? আমরা বারান্দায় গিয়ে ঝুঁকে পড়ে দেখছি। উনি এসে কি বিশাল লোকজন। উনি এসেই কিছুক্ষণ ঢুকেই আবার বেরিয়ে পড়লেন। বেরিয়ে এই ঘর ও ঘর দেখতে শুরু করলেন। এসব কি আর প্রত্যেকদিন আমার মনে আছে ১ম ২-৩ দিন বোধহয় রাত্রির ১১টা না কটা অব্দি ছিলেন রাইটার্স এ। আমরা ভাবছি কি বিপদ হলো? এত রাত অব্দি সাংবাদিকতা। বাড়ি আপনাদের যাবো কভার করতে হবে। হ্যাঁ, আমাদের থাকতেই হবে। সে কি সব দিন গেছে। সেই সব দিনগুলোর কথা একটু বলুন না। তখন তো আপনি মমতা হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়কে ভীষণ কাছ ভালো থেকে ছিল। দেখেছেন। আরে বাপরে! তখন ভীষণ ভালো ছিল। আর উনিও শিবদা সুরভি ডায়নামিক বাদে, ছিলেন। বাদে বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করতেন। প্রেস মনে আছে? কনফারেন্স করতেন, সরাসরি যা নির্দেশ দেওয়ার দিতেন। আমরা কি করি? আমরা তো নির্দেশই পালন করি। পরিষ্কার নির্দেশ তো আমরা করে দিচ্ছি। হুম, কোনো ব্যাপার না। হুম, উনি আমাকে ডেকে বললেন একদিন, উম আ একদিন তো ডেকে বললেন যে, "আপনাকে হিট করে দায়িত্ব হবে। প্রিন্সিপাল সেক্রেটারি ইউডি আপনাকে দায়িত্ব দিতে হবে।" ভালো কথা হয়ে গেল। তারপর তার ২ দিন পরেই উনি ডাকলেন, সিএম ডাকছেন, রাইটার্সে ডাকলেন। সিএম ডাকলেই মানে কিনা বুকটা দুরদুর করে কিন্তু কি বলবে? কি কথা আছে যেটা ফোনে বলা যায় না। হ্যাঁ। যাই হোক উনি ডেকে বললেন, "আমার সামনের বছরের মধ্যে আমার রবীন্দ্রতীর্থ একটা চাই, আপনি বানিয়ে দিন ওটা। কি টাইম লাগবে, কি লাগবে, কোথায় ডিজাইন, কি ব্যাপার কিচ্ছু জানি না।" তো যাই হোক আমরা এসব চ্যালেঞ্জ নিলাম। উনি বলেছিলেন পয়লা বৈশাখের মধ্যে আমরা এত চ্যালেঞ্জ নিয়েছি, ছোট রবীন্দ্রতীর্থ এখনো ভীষণ পপুলার। কিন্তু এটা উনার নির্দেশে হলো, ওটা ২২শে শ্রাবণ ওটা উদ্বোধিত হলো। এবং লাস্ট দিন অবধি কাজ হচ্ছে এবং সে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই কাজ চলছে তারপরে টাঙিয়ে। তো এইসব করে আমরা উনি বলেছেন যখন করতেই হবে। তো এরকম খুব ভালো, ভালো আমরা করেছি। এই যে ইফিল টাওয়ার আছে, অনেকেই জানে না। একদিন উনি হাঁটছেন আ ওই ইকো পার্কের চতুর্দিকে। তো উনি বলছেন, "এখানে আর কি করা যায়?" আমি বললাম, "ম্যাডাম বলুন, আপনি যেটা বলবেন।" তখন উনি বললেন যে, "আচ্ছা ওই ফ্রান্সে তখন ওই কমিক যে করতো তাকে গুলি করে মারা হয়েছে। কি নামটা ভুলে যাচ্ছি। ওই একজন কমিক ক্যারেক্টার করতো এবং মুসলমানদের ব্যাপারে কিছু হয়েছিল। তো লেখককে গুলি করে মারা হয়েছিল। না খুব রিঅ্যাকশন হয়েছিল। বললেন, "তাহলে এখানে একটা ইফিল টাওয়ার করা হোক। ইফিল টাওয়ারের রেপ্লিকা একদম যেন ঐরকম দেখতে হয়। সেটা যেন করা হয়।" ঠিক আছে ম্যাডাম। তো আমাদের ইঞ্জিনিয়ারকে আমরা প্যারিস পাঠিয়েছিলাম যে, "দেখে এসো।" ও মাপাটামাপি করার জন্য নিজের চোখে না দেখলে ঠিক সেটা হয় না। তো এইরকম বিভিন্নভাবে কথা বলতে, বলতে জিনিসটা হয়ে তো আমিও বলতাম, "ম্যাডাম এইটা আপনার কথাতেই বানিয়েছি, এটার একটা নাম দিন।" তিনি বললেন, "একান্তে।" এটা আমি এটার সামনে কাফে লাগিয়ে কাফে একান্তে, সেই কাফে একান্তেই তো হুম। এখন চলছে। তো এরকম বললে উনি করেও দিতেন। আমরাও জিজ্ঞেস করার সাহস ছিল, একসঙ্গে হাঁটার সাহস ছিল। খুব ছোট জিনিসে উনি সন্তুষ্ট হঠাৎ, হঠাৎ হয়ে যেতেন। আমরা একটা ফাইবার গ্লাসের জিরাফ লাগিয়েছিলাম। দেখে খুব খুশি বলে, "বাহ! এটা তো খুব সুন্দর হয়েছে" ইত্যাদি। আ মানে কিন্তু ফ্রি হ্যান্ড দিয়েছিলেন কাজ করার ক্ষেত্রে? হ্যাঁ, উনি নিজেও যেটা বলতেন সেটাও আমরা করতাম। আর ফ্রি হ্যান্ডও দিয়েছিলেন যে, হুম, "আপনি করুন।" আচ্ছা। কিন্তু ওই আরকি তারপর থেকে এই আস্তে, আস্তে, এইগুলো আস্তে, তো আস্তে আপনি অনেকদিন ধরে খুব নিজের মতো করে আপনি করেছেন। অনেক কিছু বিদেশের অনেক অনুপ্রেরণায় নাকি আবার সাইকেল চালু করেছিলেন হ্যাঁ, আপনি, সাইকেল লেন। অনেক কিছুই বলা যায় যেগুলো দেবাশিস সেন করেছেন। হ্যাঁ, হ্যাঁ। সাইকেলটা অবশ্য আমার একটু ফেইলিউর। আমি কালকেই ফিকির কনফারেন্সে দিল্লি গিয়েছিলাম। আমার ডেকেছিল স্মার্ট সিটি অ্যান্ড আম সিটিজ এর যে ইকোনমিক ইঞ্জিনের ব্যাপারে একটা ডিসকাশনে ডেকেছিল। আ সেখানে একজন মেট্রো রেলওয়ের লোক বলছেন যে, মেট্রো করার জন্য সব বাড়ি ঘরদোর ভেঙে তারপরে মেট্রো করতে, যদি নতুন শহরে মেট্রোর জায়গাটা আগের থেকে রাখা যায় তাহলে এসব করতে হয় না। আমি বললাম এটার একটা কাউন্টার পয়েন্ট আছে। আমি লন্ডনে গিয়ে দেখে এলাম, প্যারিসে গিয়ে দেখে এলাম সাইকেল ট্র্যাক, আমস্টারডামে গিয়ে দেখে এলাম। এখানে করলাম। কিন্তু মানুষের স্বভাব পাল্টালো না। এখানে কেউ সাইকেল চালায় না। এখানে ওই খবর কাগজওয়ালারাই লাস্ট সাইকেল চালায়, তারপর তো ওদের তো প্রধানমন্ত্রী সাইকেল চালায়। হুম, হুম। তার ফলে এখন সাইকেল পাথগুলো সব পার্কিং এ প্লেস হয়ে গেছে। ওহো!
এটা সাইকেল চালাচ্ছে। শুনেছি যে চুরিও নাকি হয়ে গেছে। হয়ে গেছে এই এই আর কি। যা হয় সব সাকসেসফুল হয় না। হ্যাঁ, কিন্তু আমাদের ইলেকট্রিক বাস, আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমাদের ক্লিন রাখা, আমাদের ড্রোন দিয়ে সব নজরদারি করা, আমাদের ৪-৫ টা নিজস্ব ড্রোন ছিল, সেটা কন্ট্রোল রুমে যেত। প্রত্যেকের বাড়ি থেকে ময়লা সময়মতো তোলা হচ্ছে কিনা সেটা ট্র্যাক করা হতো। আমরা প্রচুর করেছি আরকি। তারপরে হঠাৎ করে কি হলো? আপনি সরে গেলেন হিডকো থেকে। আমার তো এক্সটেনশনে কন্ট্রাক্টে ছিলাম। হুম। যদিও উনি অনেকটা বেশি বলেছিলেন, আগেই মাঝপথে হঠাৎ স্টপ করে দিলেন। আচ্ছা। কিন্তু এটা গভর্নমেন্টের প্রেরোগেটিভ, আর তো কিছু বলার নেই এর ওর। একটা কারণ জানা যায়নি? না, অনুমান করতে পারেননি? না। নাকি বলছেন না? যা যেন ভেবে নিন। না হঠাৎ করে মানে সবাই জানতেন যে আপনার সাথে খুব সুসম্পর্ক। হঠাৎ করে কি হলো? সেটাই কি আবার কোনো তৃতীয় ব্যক্তি কেউ? আমার যেটা মনে হয় হয়তো এটা, কিন্তু উনি ডাইরেক্টলি কখনো কিছু বলেননি। কিন্তু কেউ বলে যে উনার পার্টির ভোট বাড়ছিল না, এরকম একটা কিছু উনার ক্ষোভ ছিল। ভোট বাড়ছিল না। কোথায়? নিউ টাউনে? তার সাথে নিউ টাউনের কি সম্পর্ক? মানে সে নিউটন মানে মানে the success of Newton is not being translated into party's favor. ও। মনে হয়। এটা আমাকে কেউ বলেছে। এটা সত্যি নাও হতে পারে। বাট I don't know. তো আপনি মানে উনার সাথে লাস্ট কাজ করতে পেরেছেন একসাথে সেটা কোন সালে পর্যন্ত? ২০২৪। ২৪ মানে মাত্র ২ বছরের মধ্যে উনি চলে গেলেন পাওয়ার থেকে। তো কিভাবে ব্যাখ্যা করবেন? মানে শেষের দিকটা কি সত্যিই প্রশাসনিকভাবেও কারণ উনি প্রায়ই বলতেন, "অনেক কাজ করা হয়ে গেছে, সব করে দিয়েছি।" এটা খুব বলতেন যেটা মানুষ খুব নেগেটিভলি নিয়েছে। কারণ আমাদের মতো একটা গরিব দেশে এত কিছু করার আছে সেখানে হয়নি। বা আরো কি প্রশাসনিক বৈঠকগুলোতে তো আপনি থাকতেন। কি মনে হয় যে ব্যর্থতার একটা কারণটা কি? আমার মনে হয়েছে উনি বিরোধীদের একদম ওয়াশ করতেন। আমাদের তো ১ম খুব আশ্চর্য লাগতো। এই যে জেলায় উনি মিটিং করছেন না, প্রশাসনিক মিটিং। জেলায় যদি অপোজিশন এমএলএ কে ডাকবো না, এমপি কে ডাকবো না, সভাধিপতি, জেলা পরিষদের সভাধিপতি কিন্তু পঞ্চায়েতে একটা বিরাট রোল প্লে করে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে। উনি যদি বিরোধী পক্ষের হতো তাকে ডাকতেন না। এইটা তো আমাদের ভীষণই চোখে লাগতো। বামফ্রন্টে কখনো দেখিনি। আর এখানে একদম পয়েন্টেডলি শুধু নিজেদের লোকদের রাখবো। নিজেদের লোকদেরও কিন্তু কথা বলতে খুব একটা দিতেন না। হুম। যা বলার উনি নিজেই বলতেন। এই যে কথা বলতে না দেওয়া, এটা কিন্তু গণতন্ত্রে খুব ভুল। এখনো যে দিল্লিতে ককরোচ পার্টি চলছে। হুম। ছাত্ররা লেগে আছে কেন? কারণ গভর্নমেন্ট কোনো কথা বলছে না। হুম। এত বড় একটা নিট কেলেঙ্কারি হলো। বছরের পর বছর লিক হচ্ছে। কেউ শাস্তি পাচ্ছে না। আ লোকেরা চাকরি পাচ্ছে না। এদিকে বিরাট খরচ হচ্ছে। বড় জিনিস তৈরি হচ্ছে। আমাদের ভবিষ্যৎ কিছু হচ্ছে না। আরে কথা বলো লোকটার সেই তো। সঙ্গে। সামান্য তো কথা বলার। ডেমোক্রেসি মানেই তো কথা বলা। সে হুম। অমর্ত্য সেনের 'আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া' বলে বই আছে যে ইন্ডিয়ানরা খুব কথা বলতে ভালোবাসে। কথা বলেই অর্ধেক জিনিসের মীমাংসা সমস্যার হয়ে যায়। সমাধান হয়। এইটা মানে কিন্তু এখানে তো একেবারে বন্ধ হয়ে গেছিল। উল্টে কথা বলা তো দূরস্থ এমনভাবে তাদের মারধর করা হচ্ছে যেন তারা দস্যু, ডাকাত এবং শুধু তারাই তাই না, অপরাধী। আপনি আগে মিডিয়ায় ছিলেন, আপনি তো আমার পাড়ায় পুরনো কথা বলছেন, আমিও বলি আপনাকে। মিডিয়ারা তো সব হচ্ছে গদি মিডিয়া। কেউ কিন্তু দেখাচ্ছে না খবর। আমি বিবিসি দেখছিলাম একটু আগে। হুম। সেখানে পুরো ব্যাখ্যা করছে, পুরো ছবির কভারেজ দিচ্ছে। দেখছেন? আর ওই ওয়েব মিডিয়া যারা চালাচ্ছে হ্যাঁ, ছোট ডিজিটাল মিডিয়া আর ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান মিডিয়া আছে। ওরাই তো ভর্তি। আর বাকি সব হচ্ছে এবং ডিজিটাল মিডিয়া খুব ভালো দেখাচ্ছে মানে ডিজিটাল মিডিয়া কিন্তু একদম ভালো। স্পটে গিয়ে কথা মানে এত বাচ্চা একটা ১৬ বছরের বাচ্চা মেয়েকে শুনছিলাম হ্যাঁ, বলছে। মানে সবথেকে বড় কথা কি আমাদের সবার বাড়িতেই তো সন্তানরা আছে। দেখুন আমাদের বাচ্চারা সব বিদেশে চলে যাচ্ছে। এখানে থাকতেই চায় না তারা। তো কারণ তো আছে। নিশ্চিতই তো অসাধারণ। আছে। নাহলে কেন তারা করবে? এই আ ব্রিলিয়ান্ট বাচ্চাগুলো তারা যদি আমাদের দেশে থাকতো, দেশের কাজে যদি লাগতো, তাহলে আমাদের বাচ্চাদের নিয়েই বিদেশিরা তারা উন্নতি করছে। অথচ আমরা পাচ্ছি না। ঠিক তাই। এটা তো ভাবতে হবে। আমাদের ইন্টেলেক্ট লেভেল কিন্তু ভীষণ ভালো। হুম। আমরা বলি যে ওই পুরনো ৬ টা ডবল প্রেস দিয়ে কতদিন কাটাবে, তা নয়। এরা আমাদের আজকালকার ছেলেমেয়েরাও ইকুয়ালি ট্যালেন্টেড। হুম, কিন্তু এখানে অপরচুনিটি কোথায়? হুম। তো সেই জন্য সব বাইরে চলে যাচ্ছে এবং বাইরে চলে গিয়ে তারা তেমনি ভালো করছে। এবং সিলিকন ভ্যালি ইউএসএ তে আসলটা যেটা, এখানে খুবই ভালো কাজ করছে। আমি জানি।
আমার পরিচিত লোকেরা আছে, অ্যামাজনে কাজ করছে, ফেসবুকে কাজ করছে, অ্যাপলে কাজ করছে। আর এবং বাঙালি তো বিদেশেও ভর্তি। এবং একজনের কথা বলি, আপনার শুনলে মজা লাগবে। সে গুগলে কাজ করে, বাঙালি, বাঙালি, বিয়ে থা করেন। তো সে এত টাকা পায় গুগল থেকে, কি করবে ভেবে পায় না। শেষ পর্যন্ত একটা একটা ইয়ট কিনে নিল, নাকি কয়েক বিলিয়ন ডলার দাম। সেটা নিয়ে ৭ দিন ৩ বন্ধুতে প্যাসিফিক ওশেনে চলে গেল। ও বাবা! মানে এরা এত কিভাবে পায়। খরচা করবে? কিন্তু ওরা কিন্তু ট্যালেন্ট দিয়ে পাচ্ছে। ওরা কিন্তু মানে কেউ লটারি পাচ্ছে না বা পৈতৃক সূত্রে পাচ্ছে না। না, একদমই তাই। আ আবার একটু মমতা ব্যানার্জিতেই ফিরে আসছি যে, একটা তো আপনি এটা খুব ভালো বললেন যে, বিরোধীদের কোনো বক্তব্য না শোনা, তাদেরকে কোনো মান্যতা না দেয়া। এটা একটা ইফেক্ট পড়ে কারণ গণতন্ত্রে বিরোধীদের ভূমিকাই সবথেকে বেশি। তো সেটা তো করেনইনি। কিন্তু প্রশাসনিক কাজের ক্ষেত্রে প্রশাসন চালানো না, আমরা একটা ১ম লক্ষ্য দিকে একটা করলাম। কথা একটু জিজ্ঞেস করি আপনাকে। ১ম দিকে মনে আছে খবরের কাগজে বা আ অনেকে অফিসাররাও অনেকে বলতেন যে বাম আমলে ওরা মানে সিদ্ধান্ত নিতে পারতেন না মুখ্যমন্ত্রী নিজেও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন। প্রশংসিত হয়েছিলেন কিন্তু ১ম দিকে। সেটা পরবর্তীকালে কিভাবে বদলে গেল? না, এটা তো মানতে হবে না। শেষ পর্যন্ত তো বলতো না, একটাই পোস্ট তৃণমূলে, বাকি ল্যাম্প সব পোস্টে। ল্যাম্পো, এটা তো বটেই। কিন্তু তার চাক্ষুষ উদাহরণ, ওই যে আপনি ১ম দিনের গল্প বললেন ২০১১ -য়, ওইদিন রাত ১১টা অব্দি আমরাও ছিলাম। আমি আইএএস অ্যাসোসিয়েশনে এক্সিকিউটিভ কমিটি মেম্বার। সেক্রেটারি বা প্রেসিডেন্ট না, কিন্তু মেম্বার ছিলাম। তো সেই সূত্রে ওনাকে একটা ফুলের তোড়া দেবো বলে রাত ৮টা-১০টা অব্দি আমরা ছিলাম। বোধহয় ৮:৩০টার সময় ডাক পড়েছিল। এক তোড়া ফুল আমরা দিয়ে আসি। তো তখনই দেখছিলাম যে দপ্তর বন্টন হচ্ছে। চিফ সেক্রেটারি নিজে একটা কাগজে এরকম ছক করে কি, কি দপ্তর আছে, আর উনি এমএলএদের নাম বলছেন যারা পাবে। মুখে হয়ে গেল। আচ্ছা। শেষ পর্যন্ত এই অবস্থা যে একটা দপ্তর নাম করছি না। সেই দপ্তরে আচ্ছা কাকে দেওয়া যায়, প্রায় চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করেন। আর মাথায় আসছে না। ওনার ভালো লোকগুলোকে সব ফিট করা হয়ে গেছে। এটা মজা করে বললাম। হুম, হুম। কিন্তু কথাটা হচ্ছে, এখানে দেখুন ১ মাস লেগে গেল এখন কিন্তু মন্ত্রিসভা পোর্টফোলিও তৈরি। ডিস্ট্রিবিউট হুম, করতে। হুম। সো উনি এইটা অত্যন্ত কিন্তু দ্রুত। কখনো আমাদের রাজ্যে বোধহয় হয়নি। যে ১ম আমার ৫ তো মনে জনকে পড়ে না। দিয়ে হলো, তারপরে ১ মাস পরে নতুন মন্ত্রিসভা গঠিত হলো। নিশ্চয়ই অনেক রকম ভাবনা চিন্তা ছিল, হুম, করতে হয়েছিল। হুম। না, আপনি যে কথাটা বললেন, উনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতেন। এই দপ্তর বন্টনেও আমি দেখেছিলাম, চাক্ষুষ দেখেছিলাম। এবং চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি মিলে নিজেরা টাইপ করছে যাতে খবর না লিক হয়ে যায়। যা বলার ওটা উনি ঘোষণা করবেন। পেপারটা টাইপ হলো, উনি সই করলেন, তারপর নোটিফিকেশন বেরিয়ে গেল। অফিসারদের কথা শুনতেন? গোড়ার দিকে এগেইন আমি বলব যে মমতা একে কি হতো, উনি যখন কোনো একটা ডিফিকাল্ট একটা সিদ্ধান্ত শুনতে চাইতেন, তখন ১ম এ একটু আলোচনা করলেন। আর ২-৪টে মত তো উঠেই আসবে। তা উনি কিছু না বলতেন, ২-৩ জনকে বলতেন, একটা ছোট কাগজে আমাকে লিখে দিন আপনার আর্গুমেন্টটা। সেটা আমরা দিতাম। যেমন ল্যান্ড সিলিং নিয়ে আমার মনে আছে আমি দিয়েছিলাম। সল্ট লেকের লিজের ব্যাপারে কি করা যায় সেটা নিয়ে আমার মতটা আমি দিয়েছিলাম। সেইগুলো কিন্তু উনি দেখতেন, পড়তেন এবং তারপর উনি আরো অনেকের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতেন। পরের দিকে আমরা দেখিনি। উনি কার কথা শুনে চলছেন এটা আমরা ঠিক বুঝতে পারতাম না। গৌতম সান্যালের হয়তো। কোয়াইট লাইকলি। আরো ২-১ জন আছে। হুম। আরেকটা কথা যে মানে ভয় পেতেন মুখ্যমন্ত্রীকে অনেকে। এরকম শুনেছি অনেকের কাছে। মানে শুধু উনার দলের লোকেদের বাদ দিয়ে বলছি, অফিসারদের কথা বলছি। কথা বলা সেটার খুব কারণটা মুশকিল। উনার তো কখন পট করে রেগে যান। আর যা বলে দেন সবার সামনে, সবাই ভদ্রঘর থেকে এসছি একটা ইয়ে করতে, একটা কটু কথা শুনতে তো খুব ভালো লাগে না? আমরা তো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ আরো ২-৩ জন অফিসারকে দেখেছি। না, বীরেন্দ্র, ডিজি তখন তুমি আমাদের ডিজি ইস দ্য হেড অফ দ্য পুলিশ ফোর্স। পুরো মোরাল। সবাই না, শুনছে। সবার সামনে, বীরেন্দ্র এরকম করলে কিন্তু চলবে না। তুমি কিন্তু একটু দেখো। এটা আপনি ঘরে ডেকেও তো বলতে পারছেন, দেখো এটা, এক্সাক্টলি। এটা ঠিক হচ্ছে সেটাই না তো তো। বলা উচিত। এইটা তার টোটাল ফোর্সটা কিন্তু শুনছে। সবাই শুনছে, সবার তারা আর সামনে। মানবে? তা কে কথা বলবে আপনি বলুন? সত্যি। কে কথা বলবে? এইগুলো জানি না এগুলো কেন উনি করতেন? উনার মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ তার এই বিষয়গুলো বা উনি তো সেন্ট্রাল মিনিস্টার পর্যন্ত ছিলেন। কি মনে হয় যে এটা উনি একবার বলেছিলেন যে, "সব এমএলএ তো আমি বানিয়েছি।" মানে she used to think, খানিকটা সত্য হতে পারে, কিন্তু তার মানে ডেমোক্রেসিতে কারো কথা শুনবো না, অপোজিশনকে ডাকবো না, অফিসারদের কথা শুনবো না।
এটা কিন্তু মাঝে হলো। ঘোড়ার দিকে কিন্তু উনি বলেছেন এবং আমি জানি এটা কাগজেও বেরিয়েছে। উনি ওনার মন্ত্রীদের বলতেন যে আইএএস অফিসারদের কথা শুনবে। ওরা প্রশাসনটা জানে। ওদের কথা না শুনে এদিক ওদিক কাজ করবে না। এটা বলতেন। কিন্তু পরের দিকে উনি যা নয় তাই করতেন। আরেকটা কথা জিজ্ঞেস করব, মমতা বন্দ্যোপাধ্যায় কি সন্দেহবাতিক? প্রচণ্ড, সেটা প্রচণ্ড। সেটা কাউকে বিশ্বাস করতেন না। কাউকে না। তাই? একমাত্র গৌতম সান্যালকে বোধহয় সর্বভাবে বিশ্বাস করতেন। আর নোবডি। কেউ না? আমি তো তাই জানি। মানে পলিটিক্যাল মানে কি করে বুঝেছে? হ্যাঁ, আমি অফিসারদের কথাই বলছি। পলিটিক্যাল তো জানি। না, না, এটা আমাকে বহু লোক বলেছে যার কাছে আমি নিজেরাও ফিল করেছি। নোবডি। আপনি দেখুন না, উনার কোনো পার্মানেন্ট এনিমি ফ্রেন্ড বা কোথাও নেই। এখনকার পরিস্থিতি বাদ দিচ্ছি আমি, তখনকার কথা বলছি। আরে এই অতির কথা একটু আগে হচ্ছিল। ও অত্যন্ত আমার স্নেহভাজন। আমরা একসাথে দক্ষিণ চব্বিশ পরগনায় কাজ করেছি। খুব বুদ্ধিমান এবং আমি কিন্তু জ্ঞানী মনে লোক। করি উনার চিফ সেক্রেটারি হওয়া উচিত। উচিত ছিল। তাকে একেবারে সাইড করে দিল। হুম। এটা কি আপনি বন্ধুত্ব বা আনুগত্যর কথা বলবেন? যাকে এত আপনি ভালো বলতেন, এত উনি ইয়ে করে চলতেন। এরকম আরো অনেককে দেখেছি। ইন্দিবার একেবারে পান্ডেকে দেখেছি। ইন্দিবর পান্ডেকে একটা দেখেছি, সময় রাঘবেন্দ্র ভীষণ সিংকে হ্যাঁ। দেখেছি। রঘু, রঘু এখানে বসে তার ২ দিন পরে একদম ফেলে দিল ওকে। ওয়ান্ডার সেটা যারা কেন? সেটা কি কারোর কাছ থেকে কিছু শুনে? কিছু শুনে নিজের এইজন্যই লোকে ওনাকে এড়িয়ে খানিকটা চলত। কখন আবার ইয়ে হবে? ওনার কোনো পার্মানেন্ট ফ্রেন্ড নেই। বহু সিনিয়র সাংবাদিকও আমাকে বলে। তো আমরা সেই জ্যোতি বসু থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি মোটামুটি একটা আলোচনা হ্যাঁ, করলাম। এবারে লাস্ট পোরশন এ আসবো। নাহলে ও আবার রেগে যাবে আমার উপরে। এখানে এই পোরশনটা শেষ হবে। এরপর আমি একটা অন্য বিষয়ে ঢুকবো। এটা হচ্ছে যে নতুন সরকার গঠিত হয়েছে। আপনি যদিও বাইরে, ২.৫ মাস হয়ে গেছে। কিরকম কি স্মেল পাচ্ছেন? আপনি অভিজ্ঞ একজন আ আমলা তো? কিরকম হতে আমি চলেছে বলব বা যে হচ্ছে? যেটা হয় এখন শুরুটা খুব ভালো হয়েছে। আমরা নতুন, নতুন গন্ধ পাচ্ছি, নতুন, নতুন উৎসাহ পাচ্ছি। আ বিশেষত আমি বলব এই যে আমুল এলো, এই যে Google এর সঙ্গে কথা হচ্ছে, এই যে DeepSeek এর কথা হচ্ছে, এগুলো খুব শুভ দিক আমার মনে হচ্ছে। তো সুতরাং আমার মনে হয় এরা কিন্তু ডবল ইঞ্জিন সরকার কেন্দ্রের থেকে অলরেডি ৮০,০০০ কোটি টাকা ওরা এনে দিয়েছে। এগুলো তো আসছিল না। এটা তো বাংলার তো মানে অর্থ ভান্ডারে ঢুকলো। এটা তো মানতেই হবে। এবং বাজেট স্পিচেও আমি দেখছিলাম যা, যা রাখা আছে খুবই সদর্থক। আমি খালি আশা রাখবো এবং আ গুড উইশ করব যে এইগুলো যেগুলো ওরা বলছে সব যেন ঠিকভাবে রূপায়িত হয়। আর একটু টাইম নিতে হবে। কিন্তু কতগুলো বিষয় নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গেছে। হকার উচ্ছেদ। এর তো একটা মানবিক জায়গা রয়েছে, সেটা তো মানতে হবে। এরমভাবে ঠিক আছে, মানছি যে হকাররা বসে গেছেন তারা দীর্ঘদিন ধরে। কিন্তু পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, এটাকে আপনি কিভাবে দেখছেন? আ এটা নিয়ে এত স্ট্রং ওপিনিয়ন দুদিকে আছে। আমার নিজেরও ওপিনিয়ন আছে। আমি নিজেও সেক্টর ৫ এ অ্যা আ মুখ্যমন্ত্রীকে বলেই জ্ঞানওয়ান সিং তখন কমিশনার বিধাননগর আমরা খুব চেষ্টা করেছিলাম সমস্ত হকার তুলে দিতে। কিন্তু লাস্ট মোমেন্টে এমন একটা ফিডব্যাক গেল যে আমাকে ফোন তুলে নবান্ন থেকে খবর এলো যে, "না, বন্ধ করো। উচ্ছেদ করতে হবে।" তার ফলে কি বুঝছি? একদিকে সরানো দরকার। যত আইটির বড়, বড় আম বহুজাতিক যে সংস্থার IBM-টাইবিএম থেকে প্রায়ই সেক্টর 5 এ আসে। আপনি খবর রাখেন না। ওদের Cognizant এর অফিস আছে, আম আম বিভিন্ন বড়, বড় অফিস আছে। সাহেবরা সব বাইরে থেকে আসেন। তারা বললেন, "তোমাদের এখানে সব ভালো।" কিন্তু ওই কালো তিরপল দিয়ে ঢাকা, আগুন জ্বালিয়ে ভাত মাছ খাচ্ছে, এটা যেন কিরম লাগছে। আমাদের বোর্ডে আমি নবদিগন্ত বা সেক্টর 5 এর চেয়ারম্যান ছিলাম ৩ বছর। সেখানে এসে স্টেক হোল্ডার্স কমিটিরা ওই একটাই বলত, "আপনাদের সব ভালো, জল-টল ঠিক আছে।" একটু জল জমে বৃষ্টি হলে ওটার জায়গাটাই এমন। তাও ড্রেনেজ পাম্পিং স্টেশন করা হয়েছে। আমরা অনেক কিছু করেছি। কিন্তু এইটা প্রত্যেক মিটিংয়ে কথা হতো। উনারা বলতেন যে, "আপনারা কিছু করুন।" দেখুন আমি এটাতে ওনাদের অসুবিধাটা কি? মানে যাওয়া একটা আসা বা এরকম নাকি দৃশ্যদূষণ? যাতায়াতে দৃষ্টিনন্দন, গাড়ি ঢুকতে পারছে না, একটা পরিস্থিতিটা খুব খারাপ। হুম, এবং আমি আপনাকে বলব যদি যদি আমি খুব তীব্রভাবে মনে করি যদি
বিদেশি লোক নিয়ে আসতে হয়। যদি আপনি মনে করেন গুগল এখানে আসবে, ফেসবুক এখানে আসবে, তাহলে তাদের একটা ঝকঝকে জিনিসও দেখাতে হবে। আনন্দ মহিন্দ্র, যে মহিন্দ্র গ্রুপের গ্রুপের চেয়ারম্যান, উনি গত বছরের শেষের দিকে, আমি ছেড়ে দিয়েছি, রিটায়ার করে গেছি। তখন উনি একটা টুইট করেন। উনি বলেন যে, "নিউটনের কথা আমার বন্ধু বলল, তারপর দেখলাম এরকম স্পটলেস রোড, এইরকম মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, এইরকম প্ল্যান্ড ডিজাইন, এ তো বাংলাকে নবজোগাড়ও আনাবে।" পয়েন্ট কি? অত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে কিন্তু ওই যেরকম না মা বধূকে ফার্স্ট লুক একটা সাজিয়ে রাখে, তা আপনার সেখানে যদি কালো তিরপল দিয়ে ভাত রুটি খাচ্ছে, এই দৃশ্যটা কি না দেখালেই নয়? হ্যাঁ, নিঃসন্দেহে তারা গরিব মানুষ করতে হবে, কিন্তু এরাই কি শেষ গরিব ভারতবর্ষে? সুতরাং এই নিয়ে তর্ক আছে, আমি বলছি না। এদিকে নিউ ইয়র্কেও স্ট্রিট ভেন্ডিং চলে, কিন্তু লিমিটেড ওয়েতে মিউনিসিপ্যালিটি পারমিশন নিয়ে ছোট জায়গায়। এখানে নিউ মার্কেটের সামনে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সামনে। আমার মনে হয় এই স্টেজের এনক্রোচমেন্ট বোধহয় ঠিক নয়। এবং পলিটিশিয়ানরাই দায়ী এর জন্য। পলিটিশিয়ানরাই দায়ী। পুলিশও তার লোয়ার লেভেলে, হুম, পুলিশও হুম, তার অ্যাডভান্টেজ নিয়েছে। হুম। আ দেখুন, গরিব মানুষের শেষ নেই। তাহলে সব গরিবকে কি রাজপথে বসাতে হবে? এটা তো একটা, কোথাও একটা আপনাকে দাঁড়ি টানতে হবে। হ্যাঁ, কিন্তু এই যারা ধরুন ৩০-৪০ বছর ধরে বসে আছে, তাদের জন্য তো একটা কিছু তারা ব্যবস্থা, নেই। কতবার হাত বদল হয়েছে আমি খুব ডিটেইলি স্টাডি করেছি। তাই? যে নেয় সে আরেকজনকে দেয়, সে অন্য কাজে চলে যায়। তারপর তার ভাইকে দিয়ে দেয়, তারপর বিক্রি করে। যে লোকটা অ্যাকচুয়ালি রান্না করছে, দেখবেন আদৌ পেশে মালিক না। রিহ্যাবিলিটেট করবেন কাকে? আমি নিজেই নিউটাউনে ফেস করেছি। আচ্ছা। যে রান্না করছে তার নাম তুলে নিয়ে ছবি তুলছি, সঙ্গে, সঙ্গে ছুটে আসছে। না, ও তো মালিক না, আমি তোকে করতে দিয়েছি। ও টেরিফিক্যালি কমপ্লিকেটেড। আচ্ছা। তো এর তাহলে তো আমি নীতিগতভাবে মানছি যে গরিব মানুষের জীবিকার একটা ব্যবস্থা করা উচিত। ঠিক। কিন্তু তার মানে পথচারীদের কোনো থাকবে না, একটা শহরের সৌন্দর্যায়ন থাকবে না। এটাই বা কিরকম কথা? সো ইটস এ ব্যালেন্স, ইটস এ ভেরি টাচি সাবজেক্ট। আর নতুন সরকার হয়তো কিছু প্ল্যান করেছে নিশ্চয়ই। এতগুলো মানুষ যখন বেরোজগার হয়ে যাচ্ছে, আশা করা যায় হয়তো তাদের তো মাথায় কিছু আছে। না, ঠিকই। সে সুভাষ চক্রবর্তীও চেষ্টা করেছিল অপারেশন হয়নি, সানশাইন। হ্যাঁ। বলেছিল মৃত মানুষকে বাঁচানো ছাড়া আর কিছুই পারে না, এরকম নেই। কিন্তু ওটাকে করা গেল না। তো আ এবার নিউ টাউনেও হকার আছে। সেখানেও অনেক খাবারের দোকান ইত্যাদি আছে। হয়তো আপনি চেষ্টা করে তুলতে পারেননি বা জানি না কি। অনেকটা সরিয়েছি। হুম, আমরা অফিসিয়ালি বলি 67% সরিয়েছি। কিন্তু আচ্ছা। তাও 33% তো হ্যাঁ, আছে। কিন্তু ওগুলো তো তার মানে খুব আগে বসেনি। রিসেন্টলি বসেছে। এইটা তো একটা আগের নতুন শহরের ক্ষেত্রে এটা একটা প্ল্যানিং এর ভুল। কি হয়েছে জানেন? প্রত্যেকটা জায়গায় প্ল্যান্ড বাজার করা আছে। নিউটন তো প্ল্যান্ড সিটি তো। হুম, হুম, হুম। সল্টলেকও প্ল্যান্ড সিটি। সেখানেও আপনি জানেন পাড়ায়, পাড়ায় ২ টো ব্লক পিছু একটা করে মার্কেট আছে। কিন্তু যখন বসতি জমেনি, তখন তো ওই মার্কেটগুলো চালু হতে পারছে না, কারণ ক্রেতা নেই। তখন এই ছোট, ছোট ভেন্ডাররা বসতে শুরু করে, লোকেও কিনতে থাকে, তারপর ফুটপাত মার্কেটটাই বড় হয়ে যায়। তো সেটা পরে তাদেরকে সাবস্টিটিউট কোনো জায়গায় বা মার্কেটে দেয়া যেতে পারত। মুশকিল আছে, অনেক মুশকিল আছে। যাই হোক, এখন সে আলোচনা যাচ্ছে না। আরেকদিন আপনার সঙ্গে হকার সমস্যা নিয়ে আরো কয়েকজন রাজনীতিবিদদের সঙ্গে বসা যাবে। এবারে আমি একটু অন্য জায়গায় আসবো। কারণ হচ্ছে যে এখন এই নতুন সরকার পরিবর্তন হলো। অনেকগুলো বিষয় সামনে চলে এসছে। তার মধ্যে একটা হচ্ছে বাংলা এবং বাঙালি। কিরকম বলবো বাংলা বাঙালি? আপনাকে জিজ্ঞেস করছি এইজন্য যে একজন আপনিও একজন বিখ্যাত বাঙালি সেই হিসেবে। বাঙালিরা আ হিন্দু, মুসলিম এই যে ধর্মীয়করণ বা এই যে মেরুকরণের ভেদাভেদ এই সমস্ত থেকে দূরে থাকেন। বাঙালিরা সংস্কৃতিবান। আমি জানি না আপনি সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি আপনি অ্যাক্টিভ থাকেন। কিন্তু যা হচ্ছে এখন এই হিন্দু মুসলিমের নামে যেভাবে কাদা ছোড়াছুড়ি, যেভাবে ভাগাভাগি করে পলিটিশিয়ানরাই করছে তাদের নিজেদের স্বার্থে এবং বাঙালির সত্যি কথা বলতে কি গোটা দেশে একটা বদনাম হয়ে যাচ্ছে। মানে অনেকেই বলেন এই বাঙালিরা এরকম হয়ে গেছে, বাঙালিরা এসব বলছে, বাঙালিরা এসব করছে। এটাকে আপনার কিরকম মনে হয়? এই বা পরিবর্তনটা? বাঙালির চিরকাল একটা ইন্টেলেকচুয়াল আউটলুক ছিল।
যে আমরা উম আমরা রবীন্দ্র, সত্যজিৎ নিয়ে কথা বলি, আমরা ঋত্বিক ঘটক নিয়ে কথা বলি। আমরা জাত-ফাত আমাদের মধ্যে তো হয়ই না। একবার বিয়ের সময় অনেক সময় লোকে কাস্ট জিজ্ঞেস করে, অনেক সময় জানিও না। আমি জানি না আপনার কি কাস্ট, আপনিও জানেন না আমার কি কাস্ট। উই ডোন্ট ইভেন বদার। উত্তর ভারতে কিন্তু সেই সিস্টেম নয়। আপনাকে বাড়িতে ডাকার আগে আপনার জাত, আমি বড় না তুমি বড়টা আগের বিচার হয়ে যায়। কিন্তু আপনি ঠিকই বলেছেন, বাঙালির একটা অন্য বৈশিষ্ট্য ছিল। তাদের একটা বুদ্ধিমান, intellectual, argumentative একটা ইমেজ ছিল। সেই ইমেজ আমার মনে হয় বজায় রাখা উচিত, থাকবে। নতুন সরকারও যেটা বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে একটা নিয়ম জারি করেছে এখন, সেটাও আমার মনে হয় রাইট ডাইরেকশনে যাচ্ছে। এবং ধর্মের নামে যুদ্ধ না করে অর্থনৈতিকভাবে কিভাবে ককরোচ পার্টি যেটা বলছে, অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা যাতে বাইরে না যায়, সেই ইকোনমিক জায়গায় এবং এডুকেশনের জায়গায় তারা যদি আরো ভালো নজর দেয় এবং দেবেও বলে আমি শুনছি, তাহলে আমাদের সত্যিই ভালো হয়। যে আমাদের যে পরিবর্তন হয়েছে অনেকগুলো কারণের মধ্যে এটাও কিন্তু একটা মস্ত বড় কারণ যে আমাদের পরিবারের ছেলেমেয়েরা সব বাইরে। মানে সল্টলেক তো একটা সাংঘাতিক অবস্থার মধ্যে। একেবারে হুম। বৃদ্ধ-বৃদ্ধরা ছাড়া তো আর কেউ কেউই নেই। থাকে না। তো এটা কি পরিবর্তন করা সম্ভব? এই যে বললাম, ইন্ডাস্ট্রি না হলে তো হবে না, ডোল দিয়ে হবে না। এটা কিন্তু খুব রিজেক্টেড হয়েছে। মানে টাকাটা সবাই নেবে, টাকা পেলে কেন নেবো না? কিন্তু আমার খাটনি, আমার মেধা, আমার উম শ্রম দিয়ে আমি একটা রোজগার করব। অর্থাৎ আমাকে মানুষ হিসেবে ভ্যালু করা হচ্ছে। একটা সাংঘাতিক ব্যাপার, আমি জানি না আপনার হয়েছে কিনা? স্টুডেন্ট হওয়ার পর ধরুন পড়াতে গেলাম কাউকে, টিউশনি সবচেয়ে বেসিক আমাদের বাঙালির যেটা ফার্স্ট ট্রানজিশন। তবু তো আমি পড়ি একটা রোজগার করলাম। আমার পড়ানোটার একটা আর্থিক মূল্য আছে। এই ভ্যালুয়েশনটা ভীষণ দরকার মানুষকে, মানুষকে বড় হওয়ার জন্য। সুতরাং সবচেয়ে আগে আমাদের ইন্ডাস্ট্রি আনতে হবে, নইলে চাকরি কোথায় হবে? ইন্ডাস্ট্রি এবং আইটি সবচেয়ে ভালো আমার মতে। খুব বেশি চাকরি হয় এবং যেদিন আমি এআইকে খুব প্রাধান্য দিই, একদম নতুন প্রযুক্তি, এটা যদি আমাদের মেধা দিয়ে চট করে শিখে ফেলতে পারি, প্রচুর চাকরির সৃষ্টি হবে এবং তার ফলে এই দিকটা জোর দেওয়াটা দরকার। বাঙালিদের মধ্যে তো মানে একটা ঘরকুনো ব্যাপার আছেই বা ছিল বরাবরই। আপনার ছাত্র মানে ছাত্র জীবনটা সেই সময় আপনারা যেভাবে ভাবতেন, আজকের ছাত্ররা মনে হয় অনেকটা পাল্টে গেছে। একেবারে পাল্টে গেছে। কিরকম? এখন হচ্ছে যে ভীষণ টাকা, টাকা পশ্চিমবঙ্গের কোম্পানিগুলো দিতে পারে না। টিসিএস এ আমি শুনেছি, আইটি সেক্টরের কথা বলছি। টিসিএস এ পশ্চিমবঙ্গে একটা কাজ করলে যদি আপনাকে লেটার সে ৩০,০০০ টাকা দেয়, সেম কাজটা ব্যাঙ্গালোরে করলে আপনাকে ৫০,০০০ টাকা দেবে। এটা তুলনামূলক আরকি, মানে এটা আক্ষরিক অর্থে নেবেন না। তো সুতরাং সবাই ওখানে চলে যাচ্ছে। যেখানে ভালো টাকা পাচ্ছে, আর যারা বিদেশে যেতে পারছে তো কথাই নেই। ১০০ গুণ বেশি টাকা পাচ্ছে। তারা ফেরার কথাও ভাবছে না। এটা একটু দুঃখজনক, একটু দুঃখজনক। সুতরাং তাদের যেতে দেওয়াই দরকার নেই। সুতরাং সেইজন্য এখানে বড়, বড় কারখানাকে নিয়ে আসতে হবে। কারখানা বলতে সবসময় ওই বিরাট গাড়ির কারখানা করতে হবে এরকম কোনো মানে নেই। একটা আইটি হলো, একটা সিলিকন চিপ হলো, একটা ভালো বিজনেস হলো, এগুলোও যদি আসে, IKEA যেরকম ফার্নিচার তৈরি করে, বম্বেতে আছে, দিল্লিতে আছে, হায়দ্রাবাদে আছে, কলকাতায় নেই। হোয়াই? একটা IKEA স্টোরে শয়ে, শয়ে লোক কাজ করে এবং বিজনেস জেনারেটেড হয়। তো এইগুলো যদি, আমার খুব দুঃখ হচ্ছে আইফোন তো আমরা সবাই ইউজ করি, কিন্তু আইফোনের প্রপার স্টোর ইমাজিন না, সেটা কিন্তু মাত্র দুটো জায়গায় আছে ভারতবর্ষে। একটা হচ্ছে দিল্লি আর একটা হচ্ছে বোম্বে। কেন কলকাতায় কি একটা দোকানও খোলা যায় না? এইগুলোকে একটু পারসেপশন, না বাবা বাংলায় যাব না, ওখানে গোলমাল আছে, ওখানে ইউনিয়ন আছে, হুম। ওখানে অমুক আছে। এই পারসেপশনটা পাল্টে আইফোন কিন্তু বিক্রি করতেই যায়। তো কেন খুলবে না এখানে? অনেকে তো কেনেও এখানে। প্রচুর কেন, আমার নিজেরই আছে, হ্যাঁ, আমার ধারণা আপনারও আছে। হ্যাঁ সেটাই বলছি। তো যে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই পারসেপশন টা কিছুতেই চেঞ্জ করা যাচ্ছে না। এটা করতে গেলে কি করতে হবে? এবার হবে পারসেপশন, এটা আমার খুব বেশি মনে হয়। কারণ যেহেতু অলওয়েজ কেন্দ্র বিরোধী একটা ছিল, হুম। তো সেই হেতু একটা ও অপোজিশন মানে গভর্নমেন্টের বিরোধী।
সুতরাং বিরোধীদের কাছে যেও না, তাহলে দিল্লি থেকে সাপোর্ট পাবে না। আর ব্যবসায়িকরা কে ঝামেলা করতে চায়? সে ক্যাপিটালিস্ট, তার প্রফিট চাই, তার এসবের মধ্যে দরকার নেই। আরে গাড়ি কারখানা করতে হবে, সে চেন্নাইতেই যাচ্ছে, কেন কলকাতায় আসবে? সেটা যদি এখন সেম সরকার হয়েছে, আমার মনে হয় পারসেপশন পাল্টাবে। হ্যাঁ, এবার লাস্ট প্রশ্ন করি যে আপনি সেই বাম আমলের থেকে এত অভিজ্ঞতা, অনেক ভালো, ভালো ডিপার্টমেন্টে ভালো দায়িত্ব নিয়ে কাজ করেছেন। নতুন সরকারের কোনো দায়িত্বে যদি আপনি থাকতেন, তাহলে আমার মনে হয় যে তারাও উপকৃত হতো। কারণ অনেক বিষয়ে নিউ টাউন বা এরকম অনেক কিছু আপনি অ্যা যেখানে কন্ট্রিবিউট করতে পারতেন। তো কেন সেটা ভাবছেন না? আরও যোগ্য ব্যক্তি নিশ্চয়ই আছেন, সেটা কোনো আমার ক্ষোভ নেই। কিন্তু হ্যাঁ, করতে পারলে ভালোই লাগবে। কারণ আমার প্যাশন হচ্ছে সিটি ডেভেলপমেন্ট। আমার এখন মনে হয় শুধু নিউটাউন তো হলো একটা। কেন? দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, কালিম্পং কি দোষ করলো? এখানেও তো স্মার্ট সিটি কথাটা মানে শুধু স্মার্ট না, সেটা একটা ইকোনমিক ইঞ্জিন। আপনাকে মনে রাখতে হবে শহর থেকে 70% জিডিপি তৈরি হয়, সম্পদ সৃষ্টি হয়। তো সেই সম্পদগুলো কি শুধুই কলকাতায় হবে? এটা জেলায়, জেলায় বিভিন্ন হেডকোয়ার্টারে ছড়িয়ে দেওয়ার জন্য একটা যদি ভূমিকা নিতে পারি, আমার ভীষণ মনে হয় সারা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক কাঠামো পাল্টে যাবে যদি একটা ডিপ সি পোর্ট হয়। সিঙ্গাপুরে আমি গিয়ে জিজ্ঞেস করেছি, "আচ্ছা এইটুকু দেশ, পশ্চিমবঙ্গ হচ্ছে ছোট জায়গায়। তোমরা এত বড় ইকোনমি কি করে করলে?" বলল, "আমাদের জাহাজের কন্টেইনার সার্ভিস আছে।" এই জাহাজ আজকাল এত বড়, বড় হয়েছে, কলকাতা তো দূরে থাক, হলদিয়াতেও আসতে পারে। এবং এই ডিপ সি পোর্টটা যদি হয়ে যায়, এডুকেশনটা যদি ঠিক হয়ে যায়, আর নতুন, নতুন শহর জেলায়, জেলায় যদি তৈরি করে যায়, এআই শহর, অটোনোমাস শহর, তাহলে এবং এইসব কাজে সবাইকে একটু দায়িত্ব, প্রত্যেকে প্রত্যেক কাজ করলে হয় না। একটা ছোট্ট কাজ যদি বলছে তোমাকে কিছু করতে হবে না, ১ টাকা পয়সা দেবো না, কিছু করবো না। কিন্তু তুমি আম জেলায়, জেলায় একটা করে নতুন আ শহর কেন্দ্রিক একটা ব্যবসা শুরু করো। এই ব্যাপারটা জড়িয়ে থাকতে ভালোই লাগবে। কিন্তু সে ওদের ভাবনায় নিশ্চয়ই আছে আরো ভালো লোক আছে, থাকবে। তার সেটা আমার কোনো ক্ষোভ নেই। কাকে চুজ করবে কথা নয়, কাজগুলো হওয়া দরকার এটা আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই হওয়া দরকার এবং সেই কারণেই তো রাজ্যের মানুষ পরিবর্তন করার কথা কিনেছে, ভেবেছেন। অনেক কিনেছে। আশা নিয়ে এই ডাবল ইঞ্জিনটা সেখানে একটা বড় ফ্যাক্টর বড় ছিল। ফ্যাক্টর। তো আশা করি আমরা সবাই আশা করব রাজ্যের জন্য, রাজ্যের মানুষের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যে আরো ভালো কিছু হবে। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক মূল্যবান কথা আপনার থেকে জানতে পারলাম। বিশেষ করে পুরনো অনেক কথা। পুরনো অনেক কথা। হ্যাঁ, আপনাকে দেখেই আমার যেটা মনে হচ্ছে সেই পুরনো দিনের কথাটা, হ্যাঁ। সেই যুগের এগুলো অনেকেই কথাটা। জানতে চাইবেন। কারণ আ ইদানিংকালে ওই মমতা বন্দ্যোপাধ্যায় এই করেছেন, সেই করেছেন হয় আর কিছুটা বাম আমলে ওই হয়নি ৩৪ বছরে হ্যাঁ, এইসব হয়। কিন্তু অ্যাকচুয়ালি ভেতরটা কি যে তাও পুরোটা আলোচনা করা তো সম্ভব না এত না। অল্প সময়ের মধ্যে। একটা টাচ একটা হয়তো টাচ করা গেল। হ্যাঁ, হ্যাঁ, কিভাবে তখনকার দিন চলত। হ্যাঁ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আবার কোনদিন মিট করব আপনাকে। আরো অনেক কিছু আমাদের দর্শকদের জানাবো আপনার থেকে। বাংলা টুডে তো একটা ডিজিটাল চ্যানেল তো। হ্যাঁ, খুব ভালো। আমার মনে হয় ডিজিটাল চ্যানেলগুলো আমরা আগেও উল্লেখ করেছি মূল পর্বে যে তারা কিন্তু খুব ভালো এবং অথেন্টিক খবর আনছে। লোকে কিন্তু করবে। আপনার আর লোকে দেখছে আজকের প্রজন্ম তো মানে মোবাইলেই তারা দেখে। মোবাইলেই যারা থাকে। খবরের কাগজও পড়ে না, টিভিও দেখে না। কাজেই আশা করা যায় যে ইন্ডিপেন্ডেন্ট নিউজ আমরা চাই। হুম, আপনি করুন। আপনাকেও অনেক শুভেচ্ছা জানাই। আপনার ধন্যবাদ। চ্যানেলকে শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ আপনাকে।